একজন কম্পিউটার সায়েন্সের ছাত্র, এক জিনিয়াস মেয়ে, আর ৭ বছর ধরে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর সত্য। ভালোবাসা, বুদ্ধির লড়াই আর প্রতিশোধ, সব মিলিয়ে এটা এমন একটা গল্প যেটা শেষ পর্যন্ত না দেখলে অনেক বড় একটা টুইস্ট মিস করবেন। তাহলে চলুন গল্পের শুরু করা যাক। আমার ছোট বোন আমার পাসপোর্ট সাইজ ফটো ব্যবহার করে অনলাইনে ক্যাটফিশ করতে গিয়েছিল। ওর প্ল্যান ছিল কোনো কিউট মেয়েকে ইমপ্রেস করা, কিন্তু উল্টো এমন একজনের ফাঁদে পড়ে গেল যাকে পুরো ইউনিভার্সিটি ভয় পায়। সে ছিল ডিপার্টমেন্টের সবচেয়ে প্রভাবশালী আর ভয়ঙ্কর সুন্দরী মেয়ে, শিয়ে জিনিওয়ান। আমার ছবি দেখেই সে ধরে নিল এটা নিশ্চয়ই এআই জেনারেটেড। এতটাই বিরক্ত হল যে সেদিন রাতেই ইউনিভার্সিটি কনফেশন পেজে একটা অ্যান্টি ফ্রড নোটিস পোস্ট করে দিল, সবার জন্য সতর্কবার্তা, কেউ এআই দিয়ে বানানো ফেক ফটো ব্যবহার করে মানুষকে প্রতারণা করছে। এমন চেহারার ছেলে বাস্তবে থাকা অসম্ভব। এটা একদম ফেক ছবি। কেউ যদি এই প্রতারকের খোঁজ দিতে পারে তাকে পুরস্কার দেওয়া হবে। পোস্টের নিচে কেউ মজা করে লিখল, মিস শিয়ে, এত তাড়াহুড়ো করবেন না। যদি ছবিটা ফেক না হয়ে ওর আসল ভাইয়ের ছবি হয়। শিয়ে জিনিওয়ান 1 সেকেন্ডও দেরি না করে উত্তর দিল, অসম্ভব। এমন চেহারার মানুষ বাস্তবে ইউনিভার্সিটিতে থাকতে পারে না। এরপর সে সরাসরি হুমকি দিল, আগামীকাল সাইন্ড এগ্রিমেন্ট নিয়ে স্পোর্টস হলে দেখা করবে, না এলে সরাসরি ইউনিভার্সিটি ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নাও। কিন্তু পরের দিন বাস্কেটবল ম্যাচে সে যখন আমাকে নিজের চোখে দেখল তখন পুরো মানুষটাই স্তব্ধ হয়ে গেল, কারণ ছবির সেই মডেলের মতো নিখুঁত চেহারার ছেলেটা সত্যিই বাস্তবে দাঁড়িয়েছিল। ও সঙ্গে সঙ্গে মোবাইল বের করে নিজের পোস্ট এডিট করতে শুরু করল। মনে হচ্ছে আমার ফিউচার সিস্টার ইন ল ভয়ে ইউনিভার্সিটি ছেড়ে পালাতে চাইছে। এখন এই এগ্রিমেন্টে কিভাবে সাইন করাবো যাতে ওকে ধরে রাখা যায়? আমি আর আমার যমজ বোন তাংইউ একই দিনে জন্মেছিলাম, কিন্তু আমাদের দুজনের আইকিউ যেন জন্মের আগেই অসমভাবে ভাগ হয়ে গিয়েছিল। মনে হতো মায়ের পেটেই আমি ওর সব বুদ্ধি চুরি করে নিয়েছি। আমি যখন ম্যাথ অলিম্পিয়াডে গোল্ড মেডেল জিতছিলাম আর একাডেমিক রিসার্চ করছিলাম, তখন তাংইউ এখনও পুতুল নিয়ে খেলত। আমি যখন রেকমেন্ডেশন পেয়ে দেশের সেরা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, তখন সে এখনও ফিনিন আর ইংলিশের পার্থক্য বুঝতে না পেরে শিক্ষকদের বকা খেত। অনেক কষ্টে আর্ট ট্যালেন্টের জোরে সেও শেষ পর্যন্ত আমার একই ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারল। ক্লাস শুরু হওয়ার কয়েকদিনের মধ্যেই একদিন সে খুব উত্তেজিত হয়ে আমার কাছে এলো। ভাই, আমি একটা অসাধারণ সুন্দর সিনিয়রের সঙ্গে পরিচিত হয়েছি। ওর মাধ্যমে হাই লেভেল সার্কেলে ঢুকে যাব। আমি তাকে সতর্ক করেছিলাম, যাদের ব্যাকগ্রাউন্ড খুব শক্তিশালী তাদের কাছ থেকে দূরে থাকাই ভালো, কিন্তু সে কিছুতেই আমার কথা শুনল না। চেহারা এত সুন্দর হলে বাকিটা কোনো সমস্যা না। এরপর প্রতিদিনই সে আমাকে প্রগ্রেস রিপোর্ট দিত। ভাই, ও আমাকে ফ্রেন্ড হিসেবে অ্যাকসেপ্ট করেছে। ওর কথা বলার স্টাইল এত প্রফেশনাল। আমার সঙ্গে নিয়েও আলোচনা করে। এটাই বুঝি আসল বিগ শট। কিন্তু কয়েকদিন পর সে কাঁদো কাঁদো মুখে আমার কাছে দৌড়ে এলো। ভাই, আমাকে বাঁচাও, কাল ও আমাকে মিট করতে বলেছে। আমি ভয় শেষ। তুমি কি আমার হয়ে একবার যেতে পারবে? ঠিক তখন আমি থিসিস নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম। সুপারভাইজার বারবার চাপ দিচ্ছিল। আমি না ভেবেই বলে ফেললাম, আচ্ছা ঠিক আছে, আমি যাব। সারা রাত জেগে থিসিস শেষ করে সুপারভাইজারের কাছে পাঠানোর পর হঠাৎ আমার মাথায় এলো, 1 মিনিট, আমি তো তাংইউকে একটা কথা দিয়েছিলাম। ঠিক তখনই রুমমেট আমাকে ইউনিভার্সিটি ফোরামের একটা হট পোস্ট পাঠাল। টাইটেল দেখেই বোঝা যাচ্ছিল বড় ধরনের ঝামেলা হয়েছে। আমি পোস্টে ঢুকতেই দেখি পোস্টদাতার আইডিটাই এমন যে কেউ সহজে ওর সঙ্গে ঝামেলা করতে চাইবে না। পোস্টে লেখা, এআই দিয়ে বানানো ফেক ফটো ব্যবহার করে মানুষকে প্রতারণা করা এই বিকৃত লোকটা ইউনিভার্সিটি থেকে বের হয়ে যাক। কমেন্ট সেকশনে সবাই আগুনে ঘি ঢালছিল। মিস শিয়ে ল পড়ে, মিথ্যা জিনিস সে একদম সহ্য করতে পারে না। আরেকজন লিখল, আমি ল স্টুডেন্ট, তাই প্রতারণাকে সবচেয়ে বেশি ঘৃণা করি। এই মেয়েটা ফেক ফটো দিয়ে মিস শিয়াকে ঠকাতে গেছে, ওর ইউনিভার্সিটি লাইফ শেষ। কেউ আবার বলল, তুমি এতদিন পরে বুঝলে যে ছবিটা এআই। এরপর সে আবার আপডেট দিল। আমি ওর ডম পর্যন্ত গিয়েছিলাম। ভয়ে কাঁদতে কাঁদতে বলছে ছবিটা নাকি ওর নিজের ভাইয়ের। ও বলছে ওর ভাই দেখতে ঠিক এই রকম, হাসতে হাসতে মরে যাচ্ছি। আমাকে কি বাচ্চা মনে করেছে? এমন চেহারার মানুষ বাস্তবে থাকতে পারে? আমি পোস্টে থাকা ছবিটার দিকে ভালো করে তাকালাম। পরের মুহূর্তেই মাথায় যেন বাজ পড়ল। 1 মিনিট, এটা তো আমার গত সপ্তাহে তোলা পাসপোর্ট সাইজ ফটো। ছবিটা একটু বেশি ভালো হওয়ায় অনেকেই মজা করে বলেছিল এটা নাকি এআই জেনারেটেড। অন্যদিকে তাংইউ ডর্মে বসে কাঁদতে কাঁদতে বারবার ক্ষমা চাইছিল। ঠিক তখন সে আবার নতুন একটা পোস্ট করল, এই মেয়েটা এত ভীতু, আমি কিছুই করিনি, এর আগেই কেঁদে ফেলেছে। বারবার বলছে ছবিটা ওর ভাইয়ের, আর বলেছে কাল সকাল 10টায় ওর ভাই স্পোর্টস হলে এসে আমার সঙ্গে ডেট এগ্রিমেন্ট নিয়ে কথা বলবে। ঠিক আছে, আমি অপেক্ষা করব। ও যদি সত্যিই বলে তার ভাই পৃথিবীর সবচেয়ে হ্যান্ডসাম ছেলে, তাহলে কালই সেই মিথ্যাটা সবার সামনে ভেঙে দেব। পোস্টটা পড়ে আমার মুখ একদম শক্ত হয়ে গেল, মাথা ঘুরতে লাগল। মনে হচ্ছে কাল সকাল 10টায় স্পোর্টস হলে না গিয়ে আর কোনো উপায় নেই। শেষবারের মতো নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, হয়তো এসব তাংইউ করেনি, কিন্তু সব প্রমাণ একটাই কথা বলছিল, এই সব কাণ্ড যে করেছে সে আর কেউ নয়, আমার নিজের যমজ বোন তাংইউ।
মনে মনে শুধু একটা কথাই বললাম, তাং ইউ, তুই সত্যিই নিজের বিপদ নিজেই ডেকে এনেছিস। এদিকে ফরমের পরিবেশ পুরো বদলে গেছে। সবাই বলতে শুরু করল, মিস শিয়ের সঙ্গে লাগা মানে নিজের কবর নিজে খোঁড়া। ও শুধু ল ডিপার্টমেন্টের টপ স্টুডেন্ট নয়, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভয়ঙ্কর শক্তিশালী। ইউনিভার্সিটিতে এমন কেউ নেই যে ওকে সহজে বিরোধিতা করবে। এসব কমেন্ট পড়ে আমার বুকটা ধকধক করতে লাগল। আমি যত নভেল পড়েছি সেখানে এমন ক্ষমতাবান আর একরোখা ক্যারেক্টারের সঙ্গে ঝামেলায় জড়ানো মানেই বিপদ। রাগে আমার ইচ্ছে করছিল তাং ইউকে ধরে ভালো করে বকা দিই। শেষ পর্যন্ত ওর দেওয়া কন্ট্যাক্ট থেকে শিয়ে জিনিওয়ানকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম। অবাক করার মতো বিষয়, সে সঙ্গে সঙ্গেই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেলল। আমি গভীর শ্বাস নিয়ে টাইপ করতে শুরু করলাম। আচ্ছা মিস শিয়ে, আমি মেসেজ পাঠালাম, হ্যালো, আমি তাং ইউর বড় ভাই। ছবির ব্যাপারটা আসলে একটা ভুল বোঝাবুঝি। ওপাশ থেকে সঙ্গে সঙ্গে রিপ্লাই এল, ভুল বোঝাবুঝি? তুমি একটা এআই জেনারেটেড মডেলের মতো ফেক মুখ ব্যবহার করে আমাকে টানা আধা মাস বোকা বানিয়েছ, আর এখন বলছো এটা মিসআন্ডারস্ট্যান্ডিং? আমি শান্তভাবেই লিখলাম, ছবিটা একদম আসল। ওটা আমার নিজের পাসপোর্ট সাইজ ফটো, কোনো ফিল্টার ব্যবহার করিনি, ফটোশপ ও করিনি। শিয়ে জিনিওয়ান একদমই বিশ্বাস করল না। যদি এমন চেহারার মানুষ সত্যিই থাকে, তাহলে আমি বাস্কেটবল কোর্টের 2 ঝুড়ি বল একাই খেয়ে ফেলব। এসব গল্প আমাকে শোনাতে আসবে না। এরপর সে শেষবারের মতো ওয়ার্নিং দিল, আগামীকাল সকাল 10টায় স্পোর্টস হলে দেখা হবে। তোমার বোন যে ডেট অ্যাগ্রিমেন্টের কথা বলেছে সেটা সঙ্গে আনবে। যদি আসল মানুষকে না দেখি, তাহলে পুরো ঘটনা ইউনিভার্সিটিতে ছড়িয়ে দেব। তখন তোমার বোনকে বেরিয়ে যেতে হবে। আমি দীর্ঘশ্বাস ফেললাম। তাং ইউ, তোর আর সত্যিই উদ্ধার নেই। নতুন অ্যাকাউন্ট খুলে জীবন শুরু করাই হয়তো ভালো ছিল। আমি এমনিতেই শুধু শান্তিতে রিসার্চ করতে চাই, এসব ঝামেলা আমার জন্য না। শেষ পর্যন্ত ভাবলাম, যা হবে দেখা যাবে, আগে ঘুমাই। কিন্তু ঘুমানোর আগে কৌতূহলবশত আবার ফোরাম খুললাম। এবার কমেন্ট সেকশনের অবস্থা আরও মজার। একজন লিখেছে, যদি সত্যিই ওর ভাই এত হ্যান্ডসাম হয় তাহলে? আরেকজন সঙ্গে সঙ্গে রিপ্লাই দিল, চেহারা সুন্দর হলেই কি হবে? মিস শিয়ে কথা দিলে সেটা রাখেই, কাল বলেছে শিক্ষা দেবে, মানে শিক্ষা দেবেই। আরেকজন লিখল, আমি শুধু দেখতে চাই সেই এআই ফেস বাস্তবে কতটা বাজে দেখতে, কেউ লাইভ স্ট্রিম দিও। শিয়ে জিনিওয়ান নিজেও আবার কমেন্ট করল, অসম্ভব, পৃথিবীতে এমন চেহারার মানুষ থাকতে পারে না। জীবনে প্রথমবার কেউ আমাকে এভাবে বোকা বানিয়েছে, কাল ওদের দুজনকেই এর ফল ভোগ করতে হবে। এসব পড়ে আমার মন পুরো ভেঙে গেল। আগামীকাল শুধু তাং ইউকে বাঁচালেই হবে না, যেভাবেই হোক এই হাস্যকর ডেপ্ট অ্যাগ্রিমেন্টটাও বাতিল করাতে হবে। পরদিন সকালেই তাং ইউ কাঁদতে কাঁদতে আমার কাছে এলো, ভাই আমাকে বাঁচাও। আমি ওর হাতে একটা সেলফ ক্রিটিসিজম লেটার ধরিয়ে দিলাম, এটা নিয়ে নিচে অপেক্ষা করো। ও আবার অসহায় মুখে বলল, ভাই আমি ভুল করেছি। আমি প্রোফাইল পিকচার বদলে শিবা ইনু ডগের ছবি দিয়ে দিয়েছি। আমি ওর দিকে তাকিয়ে বললাম, এখন ছবি বদলিয়ে কি হবে? পুরো ইউনিভার্সিটি তোকে ওয়ান্টেড লিস্টে তুলে ফেলেছে। ও ভয়ে জিজ্ঞেস করল, সিনিয়র আপু কি সত্যিই আমাকে ইউনিভার্সিটি থেকে বের করে দেবে? আমি ওর কাঁধে হাত রেখে বললাম, চিন্তা করিস না, আমি আছি। আমি সুন্দর করে জামাকাপড় পরে বের হতেই রুমমেট অবাক হয়ে বলল, এই তাংচেন, এত স্মার্ট হয়ে কোথায় যাচ্ছিস? ডেটে নাকি? আমি কোনো উত্তর দিলাম না। গতরাতে প্রিন্ট করা ডেপ্ট অ্যাগ্রিমেন্ট ফোল্ডারের মধ্যে রেখে ব্যাগে ঢুকিয়ে নিলাম। সে কৌতূহলী হয়ে ফোল্ডারের ভেতরে উঁকি দিল। ডেপ্ট অ্যাগ্রিমেন্ট? কে কার কাছে টাকা ধার করেছে? আমি শান্তভাবে বললাম, আমার বোন। সে অবাক হয়ে বলল, তাঙ্গিও আবার কি ধার করেছে? মিল্ক টি এর বিল? আমি হেসে বললাম, না, আধা মাস ধরে অন্যের ইন্টেলিজেন্স ট্যাক্স কেটে নিয়েছে। রুমমেট হঠাৎ চমকে উঠল, 1 মিনিট, শিয়ে জিনিওয়ান, ল ডিপার্টমেন্টের সেই মেয়ে? ফোরামে যে স্ক্যামারের কথা চলছিল সেটা কি তাহলে তুই? ভাই পালা, ওখানে যাস না, ওটা যুদ্ধক্ষেত্র। ওই মেয়েটা মানুষকে কথায় মেরেই ফেলতে পারে। আমি শুধু বললাম, জানিস, তাও যাচ্ছিস? যেতেই হবে, না গেলে আজ তাং ইউর ইউনিভার্সিটি লাইফ শেষ। ডর্মের নিচে নেমে দেখি তাং ইউ নিজেকে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রেখেছে। আমাকে দেখেই কেঁদে ফেলল। আমি বললাম, কাঁদলে কোনো লাভ নেই। মিস শিয়ে তোকে একবার তাকিয়ে দেখলেই তোর এই কান্না ওর কাছে কিছুই না। তাং ইউ মাথা নিচু করে বলল, আমি তো শুধু একটা কিউট মেয়ের সঙ্গে ফ্রেন্ডশিপ করতে চেয়েছিলাম। আমি চোখ বড় করে বললাম, সেজন্য আমার ছবি ব্যবহার করলি? নিজের ছবি ব্যবহার করিসনি কেন? সে একদম সিরিয়াস মুখে উত্তর দিল, করেছিলাম, কিন্তু কেউ রিপ্লাইই দেয়নি। আমি গভীর শ্বাস নিলাম, নিজেকে বারবার বোঝালাম, এটা আমার নিজের বোন, মারধর করা যাবে না। স্পোর্টস হল থেকে প্রায় 500 মিটার দূরেই বুঝলাম ব্যাপারটা স্বাভাবিক নেই। রাস্তার 2 পাশে ছোট ছোট দলে স্টুডেন্ট দাঁড়িয়ে আছে, সবার হাতেই মোবাইল। বারবার স্পোর্টস হলের দিকে তাকিয়ে নিজেদের মধ্যে ফিসফিস করছে, এই যে ওই ছেলেটাকে কোথায় যেন দেখেছি। কোনটা? ওই জ্যাকেট পরা ছেলেটা। তাং ইউ ধীরে বলল, ভাই সবাই তোমার দিকেই তাকিয়ে আছে। আমি হেসে বললাম, পুরো ইউনিভার্সিটির ওয়ান্টেড ক্রিমিনাল তো এখন আমি। স্পোর্টস হলের সামনে পৌঁছে ঘড়ির দিকে তাকালাম, সময় ঠিক 9:58। ভিতর থেকে সবাই চিৎকার করছে, এসেছে। সেই ফেক ফেস কি সত্যিই আসবে? তাং ইউ আমার জামা টেনে ধরল, ভাই চল ফিরে যাই। আমি মাথা নাড়লাম,
এতদূর এসে ফিরলে তুই আরও বড় বিপদে পড়বি। ঠিক তখনই কেউ আমাকে দেখে চিৎকার করে উঠল, 1 মিনিট, এই মুখটা তো কনফেশন পেজের সেই ছবির না, এটা ফেক না, এটা তো সত্যিই আসল মানুষ। চারপাশ মুহূর্তেই হইচয়ে ভরে গেল, দেখো আসল লোক এসে গেছে। আমি কোনো দিকে না তাকিয়ে তাং ইউকে নিয়ে ভিড়ের মাঝ দিয়ে সোজা ভেতরে ঢুকে গেলাম। বাস্কেটবল কোর্টের পাশের গ্যালারিতে শিয়ে জিনিওয়ান বসেছিল, লম্বা পা দুটো ক্রস করে বসেছে, এক হাতে থুতনি ধরে আছে আর অন্য হাতে টেবিলের ওপর রাখা কয়েকটা ডকুমেন্ট উল্টে পাল্টে দেখছে। আমাদের চোখাচোখি হওয়ার সঙ্গে সঙ্গে ওর এক্সপ্রেশন মাত্র আধা সেকেন্ডের জন্য ফ্রিজ হয়ে গেল। স্পষ্ট বোঝা গেল ও এক মুহূর্তের জন্য শক খেয়েছে, কিন্তু পরের সেকেন্ডেই নিজেকে সামলে নিয়ে আবার নিচের ডকুমেন্টের দিকে তাকাল, যেন কিছুই হয়নি। তাংইউ কাঁপা গলায় বলল, সিনিয়র, অ্যাগ্রিমেন্ট নিয়ে এসেছি। শিয়ে মাথা না তুলেই বলল, টেবিলের ওপর রাখো। তারপর প্রথমবার আমার দিকে তাকিয়ে বলল, তোমার এই মুখটাও কি এআই দিয়ে বানানো? চারপাশে দাঁড়ানো স্টুডেন্টরা ফিসফিস শুরু করল, দেখেছ? এতক্ষণ শখ খেলেও এখনও মানছে না। আমি কিন্তু ওর আগের এক্সপ্রেশন ভিডিও করে রেখেছি। তাং ইউ আবার আমার হাত চেপে ধরল। ভাই, আমি কি সত্যিই এক্সপেল হয়ে যাব? আমি শান্তভাবে বললাম, না, এটা এআই না, ফিল্টারও না, জন্মগত। শিয়ে ঠান্ডা গলায় বলল, গতকাল তোমার বোনও ঠিক একই কথা বলেছিল। মনে হচ্ছে তোমাদের পুরো ফ্যামিলিতেই মিথ্যা বলার জিন আছে। আমি হালকা হেসে বুঝলাম এই মেয়েটা নিজের ভুল সহজে স্বীকার করার মানুষ নয়। তারপর অ্যাগ্রিমেন্ট হাতে নিয়ে বললাম, সাইন করার আগে আমার একটা প্রশ্ন আছে, বল। আমি ডকুমেন্ট খুলে একে একে দেখাতে শুরু করলাম। তোমার এই অ্যাগ্রিমেন্টের 3 নম্বর থেকে 7 নম্বর ক্লজ আইনগতভাবে ভ্যালিড না, কারণ আমাদের মধ্যে কোনো বাস্তব ঋণই নেই। জোর করে ডেপ্ট রিলেশনশিপ তৈরি করা আইনসম্মত নয়। আর 10 নম্বর ক্লজে লিখেছ, আমি আমার বোনের বদলে 1 বছর বিনা পারিশ্রমিকে কাজ করব। এটাও পুরোপুরি আনরিজনেবল। তাহলে বলো, সত্যিই কি তুমি চাও আমি এই অ্যাগ্রিমেন্টে সাইন করি? আমার কথা শেষ হতেই শিয়ে জিনিওয়ান হঠাৎ মাথা তুলে আমার দিকে তাকাল। ওর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, ঠোঁট সামান্য খুলে কিছু বলতে গিয়েও থেমে গেল। আর সেই মুহূর্তেই আমি স্পষ্ট দেখলাম ওর কান দুটো ধীরে ধীরে লাল হয়ে উঠছে। মনে হচ্ছিল প্রথমবারের মতো এই নির্ভীক ল কুইন সত্যিই একটু বিচলিত হয়ে পড়েছে। চারপাশে দাঁড়িয়ে থাকা সবাই একসঙ্গে চিৎকার করে উঠল, ওহ মাই গড, ভাই আমাকে বিয়ে করুন, আমি ল ডিপার্টমেন্টের, আমি আগে লাইনে দাঁড়ালাম। এই ভাই যে পয়েন্টগুলো বলছে প্রতিটাই একদম অ্যাকুরেট। আমি শান্তভাবে বললাম, মিস শিয়ে, তাহলে কি আমরা নতুন করে বিষয়টা নিয়ে কথা বলতে পারি? আমার কথা শেষ হতেই শিয়ে জিনিওয়ানের মুখের রং চোখের সামনেই বদলাতে শুরু করল। কানের ডগা থেকে শুরু করে পুরো গলা পর্যন্ত লাল হয়ে গেল। সে একদম স্থির হয়ে বসে রইল, হাত তখনও অ্যাগ্রিমেন্টের 3য় পাতার ওপর। মনে হচ্ছিল কেউ যেন ওর ওপর পজ বাটন চাপিয়ে দিয়েছে। পুরো স্পোর্টস হল নিস্তব্ধ। এরপরই চারপাশে আবার ফিসফাস শুরু হলো, এই ভাই তো পুরো অ্যাগ্রিমেন্টের সব ফাঁক ধরে ফেলেছে, আজ মনে হয় মিস শিয়ে হেরে যাবে। আরেকজন হেসে বলল, হারবে না, বিয়ে করবে। শিয়ে জিনিওয়ান নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করল, তোমার নাম তাং চেন, তাই তো? হ্যাঁ। কোন ডিপার্টমেন্ট? কম্পিউটার সায়েন্স, 2nd ইয়ার। সে ভ্রু কুঁচকে বলল, কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হয়ে এসব লিগাল রুল এত ভালো জানো? তোমাদের অ্যাডভাইজার জানে তুমি নিজের সাবজেক্ট ছেড়ে এসব পড়ো? চারপাশে আবার হাসির রোল পড়ে গেল। সবাই বুঝে গেছে সে নিজের অস্বস্তি লুকানোর চেষ্টা করছে। আমি হালকা হেসে বললাম, এসব জানাকে সাবজেক্টের বাইরে কিছু বলা যায় না, এটা সাধারণ জ্ঞান। সে অবাক হয়ে বলল, সাধারণ জ্ঞান? আমি শান্তভাবেই ব্যাখ্যা করলাম, সিভিল লয়ের বেসিক রুলগুলো খুব বেশি না। একজন অ্যাডাল্ট মানুষ যদি 2টা উইকেন্ড সময় নিয়ে এগুলো পড়ে, তাহলে দৈনন্দিন জীবনের কন্ট্রাক্ট, অ্যাগ্রিমেন্ট আর লিগাল ডিসপিউট সহজেই বুঝে নিতে পারবে। আসলে ওই 2টা উইকেন্ড আমি গেম খেলতে চেয়েছিলাম। পরে ভাবলাম, আমার বোন যেভাবে বিপদ ডেকে আনে, ভবিষ্যতে নিজেকে বাঁচানোর জন্য অন্তত এগুলো জানা দরকার। তাংইউ অবাক হয়ে বলল, ভাই তুমি এসব পড়েছ, আমাকে বলনি কেন? আমি হেসে উত্তর দিলাম, বললেও কি তুই বুঝতিস? শিয়ে জিনিওয়ান কয়েক সেকেন্ড চুপ করে থাকল, তারপর এমন একটা কাজ করল যা কেউ কল্পনাও করেনি। ছিঁড়ে ফেলল পুরো অ্যাগ্রিমেন্ট। চারপাশে সবাই চিৎকার করে উঠল, ওহ সত্যিই ছিঁড়ে ফেলেছে। মিস শিয়ে নিজের ভুল মেনে নিল। সে গভীর শ্বাস নিয়ে বলল, অ্যাগ্রিমেন্ট বাতিল, আর গতরাতে যে ওয়ান্টেড পোস্ট দিয়েছিলাম সেটাও এখনই ডিলিট করে দিচ্ছি। আমি মাথা নেড়ে বললাম, ধন্যবাদ। কিন্তু সে সঙ্গে সঙ্গেই আবার বলল, তবে তোমার বোন আধা মাস আমাকে বোকা বানিয়েছে, সেটা আমি আর তুলব না। কিন্তু আমার একটা শর্ত আছে। তুমি বললে 3 নম্বর থেকে 7 নম্বর ক্লজ ভুল, 11 নম্বর ক্লজ ও ঠিক না। ঠিক আছে, আমি মেনে নিলাম, কিন্তু বাকি ক্লজগুলোর কি সমস্যা সেগুলোও বলো দেখি। চারপাশে সবাই উত্তেজিত হয়ে গেল, এটা তো লাইভ এক্সাম হয়ে গেল। তাংইউ কানে কানে বলল, ভাই তুমি কি সত্যিই সব পড়ে এসেছ? আমি আবার অ্যাগ্রিমেন্ট খুললাম। 8 নম্বর ক্লজে পেনাল্টি হিসেবে বার্ষিক আয়ের 30% চেয়েছ, অ্যামাউন্ট অস্বাভাবিক বেশি, আদালতে গেলে এটা গ্রহণযোগ্য হবে না। 9 নম্বর ক্লজে লিখেছ, সব ডিসপিউট শুধু তোমার এলাকার কর্তৃপক্ষই দেখবে। এই ওয়ার্ডিং যথেষ্ট শক্ত না, বিশেষ পরিস্থিতিতে ক্লজটা বাতিল হয়ে যেতে পারে। 10 নম্বর ক্লজ, এটা ঠিক আছে, সাধারণ কনফিডেন্সিয়ালিটি ক্লজ। 12 নম্বর ক্লজে লিখেছ, ভাইবোন একজন আরেকজনের ঋণের দায় বহন করবে। আইন অনুযায়ী এটা ভ্যালিড না, শুধু আত্মীয় হলেই অন্যের ঋণের দায় নিতে হয় না। 13 নম্বর ক্লজে শুধু লিখেছ পাবলিক অ্যাপোলজি দিতে হবে, কিন্তু কোথায়, কিভাবে, কার সামনে,
কিছুই পরিষ্কার না। বাস্তবে এটা কার্যকর করা কঠিন। 14 থেকে 16 নম্বর ক্লজে কনসিকোয়েন্সের ভাষা খুবই অস্পষ্ট। এখানে অনেক লিগাল লুপহোল আছে। আর 17 নম্বর, আমি একটু থেমে তার দিকে তাকালাম। মিস শিয়ে, এই এগ্রিমেন্ট আপনি নিজে লিখেছেন নাকি কোনো সিনিয়র লিখে দিয়েছে? চারপাশে আবার হাসির ঝড় উঠল। আজ থেকে এই ভাই আমার হাজব্যান্ড। ল ডিপার্টমেন্টের সবাই আজ কান্না করবে। মিস শিয়ে, আর জেদ করবেন না, আর একটু থাকলে আপনার মুখ পুরো টমেটো হয়ে যাবে। শিয়ে জিনিওয়ান অনেকক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে মাথা নিচু করে বলল, সব ঠিক বলেছ। তুমি যেসব ভুল ধরেছ প্রতিটাই সত্যি। বিশ্বাসই হচ্ছে না তুমি ল ডিপার্টমেন্টের স্টুডেন্ট নও। কিছুক্ষণ পরে সে হঠাৎ হেসে ফেলল। এই প্রথমবার সবাই ওকে হাসতে দেখল। চারপাশে আবার বিস্ময়ের গুঞ্জন। 3 বছর ধরে ইউনিভার্সিটিতে আছি, আজ প্রথমবার মিস শিয়েকে হাসতে দেখলাম। এই ভাই আসলে কে? সে জিনিওয়ান ধীরে ধীরে উঠে আমার সামনে এসে দাঁড়াল। তাংচেন, এগ্রিমেন্টটা আমি নিজেই লিখেছি। আমি মাথা নাড়লাম। জানি। সে অবাক হয়ে গেল। কিভাবে বুঝলে? আমি শান্তভাবে উত্তর দিলাম, যারা সত্যিকারের প্রফেশনাল তারা এত বেসিক মিস্টেক করে না। আর দ্বিতীয় ক্লজে ফ্যামিলি লায়াবিলিটি যেভাবে লিখেছ সেটা টেক্সট বুকের বিগিনার লেভেল এক্সাম্পলের মতো। সে এক মুহূর্ত চুপ করে রইল। তারপর লজ্জা লুকিয়ে বলল, ভবিষ্যতে আমার সামনে এত জ্ঞান দেখানোর দরকার নেই। আমি শুধু হেসে বললাম, ঠিক আছে। সে 3 সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল। হয়তো যাচাই করছিল আমি ব্যঙ্গ করছি কিনা। নিশ্চিত হওয়ার পর পকেট থেকে মোবাইল বের করল। তারপর কনফেশন পেজ খুলে নতুন একটা পোস্ট এডিট করল। তাংইউ আমার হাত ধরে বলল, ভাই দেখো। পোস্টে লেখা, মনে হচ্ছে আমি আমার ফিউচার হাজব্যান্ডকে রাগিয়ে ফেলেছি। এখন কি করলে তাকে আবার নিজের পাশে রাখতে পারবো? অনলাইনে অপেক্ষা করছি, জরুরি। এরপর সে আমার দিকে তাকিয়ে বলল, তাংচেন, আগামী বুধবার সন্ধ্যা 7টায় লাইব্রেরির 3য় তলায় আসবে। আমি নতুন করে একটা এগ্রিমেন্ট লিখব, আর ডিনার আমার তরফ থেকে। ফিরে আসার পথে তাংইউ আমার দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিয়ে বলল, ভাই তুমি কি সত্যিই ওকে পছন্দ করে ফেলেছ? সেদিনের পুরো ঘটনাটার ভিডিও মাত্র 2 ঘন্টার মধ্যেই কনফেশন পেজে 2 লাখের বেশি ভিউ পেয়ে গেল। আমি এতটাই বিব্রত হয়ে পড়েছিলাম যে টানা 3 দিন মোবাইল বন্ধ করে ডর্মে লুকিয়ে থাকলাম। এমনকি সুপারভাইজারের মেসেজও দেখিনি। রুমমেট প্রতিদিন এসে কাকুতি মিনতি করত, ভাই আমাকে একটু শেখাও, জীবনে একবার হলেও চাই। মিস শি আমাকে ডিনার খাওয়াক। আমি বিরক্ত হয়ে বলতাম, আগে থিসিস শেষ কর। অন্যদিকে তাংইওর অবস্থা পুরো উল্টো। সে যেন নতুন জীবন পেয়ে গেছে। ক্যাম্পাসে হাঁটলেই সবাইকে গর্ব করে বলতো, ওই যে উনি আমার আসল ভাই, আমরা টুইন, একই মায়ের সন্তান। বুধবার সন্ধ্যা 6:55-এ আমি ঠিক সময় মতো লাইব্রেরির 3য় তলায় পৌঁছে গেলাম। গত 1 সপ্তাহে এত বেশি আলোচনায় ছিলাম যে এবার আর কারও নজরে পড়তে চাইনি। চুপচাপ বসে পড়লাম। সে জিনিওয়ানও এসে বসল। বসো, আমি বললাম গতবারের এগ্রিমেন্টের ব্যাপারে। সে আমার কথা কেটে দিয়ে বলল, এবার মাত্র 7টা ক্লজ লিখেছি। প্রতিটা আমি বারবার চেক করেছি। যেখানে ভুল পাবে বলবে। আমি পুরো ডকুমেন্ট শুরু থেকে শেষ পর্যন্ত পড়লাম। তারপর মাথা নেড়ে বললাম, আগের চেয়ে অনেক ভালো হয়েছে। এবার অন্তত বড় কোনো লিগাল লুপহোল চোখে পড়ছে না। আমি হঠাৎ জিজ্ঞেস করলাম, তুমি কি সারা রাত জেগে এটা লিখেছ? সে একটু থেমে বলল, না, তা না। আমি ওর চোখের নিচের কালচে দাগের দিকে তাকিয়ে বললাম, তাহলে চোখের নিচে ডার্ক সার্কেল এল কিভাবে? দেখেই বোঝা যাচ্ছে রাত জেগেছ। শিয়ে জিনিওয়ান তাড়াতাড়ি নিজের চোখের কোণ ছুঁয়ে দেখল। তারপর বুঝতে পেরে একটু লজ্জা পেয়ে বলল, তাংচেন, আমার সামনে আর তোমার ওই অবজারভেশন স্কিল দেখিও না। আমি শুধু মুচকি হেসে চুপ করে রইলাম। পাশে পড়তে বসা স্টুডেন্টরা বইয়ের দিকে তাকিয়ে থাকলেও তাদের চোখ বারবার আমাদের দিকেই চলে আসছিল। ঠিক তখনই লাইব্রেরির সিঁড়ি দিয়ে কারও দ্রুত হাঁটার শব্দ ভেসে এল। সিঁড়ি দিয়ে কারও ভারী পায়ের শব্দ ভেসে আসছিল। শব্দটা এমন ছিল যেন সে ইচ্ছে করেই সবাইকে জানিয়ে দিচ্ছে, আমি এসে গেছি। আমি মাথা তুলে তাকাতেই দেখলাম গাঢ় রঙের ট্রেঞ্চকোট পরা এক ছেলে আমাদের দিকে হেঁটে আসছে। সে সোজা আমাদের টেবিলের সামনে এসে দাঁড়াল। আমার দিকে একবারও না তাকিয়ে সরাসরি শিয়ে জিনিওয়ানকে বলল, জিনিওয়ান, 3 দিন ধরে তোমাকে খুঁজছি। ফোন ধরো না, WECHAT এর রিপ্লাই দাও না। সে ঠান্ডা গলায় বলল, ফাংমিং, আমি আগেই বলেছি আমাদের আর কোনো কথা নেই। ফাংমিং ঠোঁট বাঁকিয়ে হাসল, কথা নেই? গত সপ্তাহেই তো তোমার বাবা আর আমার বাবা একসঙ্গে ডিনার করেছিলেন। তোমাকে আমার সঙ্গে বিয়ে দেওয়ার কথাও হয়েছে। এবার সে প্রথমবার আমার দিকে তাকাল। মাথা থেকে পা পর্যন্ত আমাকে দেখে ব্যঙ্গ করে বলল, ওহ, তুমি তাহলে সেই ইন্টারনেট ফেমাস মডেল ফেস? চিনিওয়ান, তোমার টেস্ট এত নিচে নেমে গেছে? একজন চেহারা দেখিয়ে ফেম পাওয়া ইন্টারনেট সেলিব্রিটি এর সঙ্গে বসে আছো? আমি কোনো রাগ দেখালাম না, শুধু সামনে রাখা ঠান্ডা পানির গ্লাস তুলে এক চুমুক খেলাম। সে জিনিওয়ান রেগে উঠে দাঁড়াতে যাচ্ছিল। আমি ধীরে ওর কবজি ধরে থামিয়ে দিলাম। তারপর শান্তভাবে ফাংমিংয়ের দিকে তাকালাম। একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ। কয়েকদিন আগে নিউজে দেখেছিলাম শিয়ে গ্রুপের চেয়ারম্যান, অর্থাৎ মিস শিয়ের বাবা, বিদেশে MA সামিটে ছিলেন। অন্যদিকে তোমাদের ফাং গ্রুপ সবসময় দেশেই বিজনেস করে। তাহলে তোমার বাবা ঠিক কবে ওনার সঙ্গে ডিনার করলেন? ফাং মিংয়ের মুখের হাসি মিলিয়ে যেতে লাগল। আমি থামলাম না। আরেকটা কথা, তুমি সবার সামনে মিথ্যা সম্পর্ক তৈরি করে অন্যের সম্মান নষ্ট করার চেষ্টা করেছ। এটা ডেফামেশনের মধ্যে পড়ে। যদি শিয়ে ফ্যামিলি এই বিষয়টা লিগ্যাল অ্যাকশন পর্যন্ত নিয়ে যায়, তাহলে শুধু তুমি না, তোমাদের পুরো ফ্যামিলির রেপুটেশন ক্ষতিগ্রস্ত হবে। বিজনেস ওয়ার্ল্ডের রেপুটেশন একবার নষ্ট হলে শেয়ার প্রাইস পড়ে যেতে সময় লাগে না। চারপাশে সবাই হতবাক।
1 মিনিট ফাং ফ্যামিলি মানে কি সেই কনস্ট্রাকশন কোম্পানি যারা স্টিল আর সিমেন্ট বিজনেস করে? কিছুদিন আগেই নিউজে এসেছিল। আরেকজন বলল শুধু রেপুটেশন ড্যামেজের কারণেই নাকি কোম্পানির মার্কেট ভ্যালু অনেকটা কমে যেতে পারে। ফাং মিং রেগে চিৎকার করে উঠল, তুই নিজেকে কি ভাবিস? আমি শান্তভাবেই উত্তর দিলাম, আমি বিশেষ কেউ না, আমি শুধু কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট। কিন্তু একটু আগে তুমি পাবলিক প্লেসে অনেক মানুষের সামনে আমাদের দুজনকে অপমান করেছ। আইন সবার সম্মান রক্ষা করে, তাই চাইলে আমরা এই ঘটনার জন্য তোমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি। আমি পাশে দাঁড়িয়ে থাকা এক ছাত্রীকে বললাম, আপনি যে ভিডিও রেকর্ড করেছেন দয়া করে ডিলিট করবেন না। মেয়েটা সঙ্গে সঙ্গে বলল, চিন্তা নেই, 3টা ব্যাকআপ করে ক্লাউডে আপলোড করে দিচ্ছি। ফাংমিং এবার দাঁত চেপে বলল, ঠিক আছে, তাহলে একটা প্রশ্নের উত্তর দাও। জানো শিয়ে গ্রুপের নতুন প্রজেক্ট কোথায় আটকে আছে? জানো গত সপ্তাহে শিয়ে আঙ্কেল দেশে ফিরে প্রথমেই আমার বাবাকে ফোন করেছিলেন? তুমি কি ভাবছো একটা এগ্রিমেন্ট ছিঁড়ে কয়েকটা রুল জানলেই আমাদের মতো সার্কেলে ঢুকে পড়বে? আমি এবারও চুপ রইলাম, কিন্তু শিয়ে জিনিওয়ান মাথা তুলে শান্ত গলায় বলল, ফাংমিং, আমার বাবা তোমার বাবাকে ফোন করেছিলেন ঠিকই, কিন্তু কারণটা ছিল তোমাদের হাতে থাকা শেয়ারের 15 বাইব্যাক করার জন্য। প্রাইস মার্কেট ভ্যালুয়ের মাত্র 60% নামিয়ে আনা হয়েছে। গত শুক্রবার কন্ট্রাক্ট তোমাদের বাড়িতে পৌঁছে গেছে। তোমার বাবা সাইন করেছেন কি না বাড়ি গিয়ে জিজ্ঞেস করে নিও। ফাংমিং হতবাক, তুমি এসব জানলে কিভাবে? শিয়ে ঠান্ডা হাসল, কারণ আমি শিয়ে ফ্যামিলির মেয়ে। তুমি কি ভাবো আমি শুধু ইউনিভার্সিটিতে বসে মানুষের সঙ্গে তর্ক করি? এক মুহূর্তেই পরিস্থিতি পুরো উল্টে গেল। কিছুক্ষণ আগেও যে মেয়েটা অস্বস্তিতে ছিল, এখন পুরো নিয়ন্ত্রণ তার হাতে। সে আরও বলল, আর একটা কথা, শিয়ে আঙ্কেল বলে ডাকবে না। আমার বাবা আর তোমার বাবা একেবারেই ঘনিষ্ঠ নন। চারপাশে আবার গুঞ্জন শুরু হলো। শুনলে ফাং ফ্যামিলির শেয়ার নাকি শিয়ে গ্রুপ কিনে নিচ্ছে, তাও মাত্র 60 দামে। মানে ওদের ওপর আগেই চাপ তৈরি হয়ে গেছে। এতক্ষণ যে দাপট দেখাচ্ছিল সবটাই ব্লাফ ছিল। ফাংমিং আমার দিকে আঙুল তুলে বলল, তাংচেন, আমার সঙ্গে আবার দেখা হবে। আমি হালকা হেসে বললাম, আমি তো অপেক্ষাই করছি। আর কিছু বলবে? গালি দিতে চাইলে এখনই দাও। ওই যে মেয়েটার ফোন এখনও রেকর্ডিং করছে। পাশ থেকে মেয়েটা হেসে বলল, হ্যাঁ, 4KQUALITYতে সব রেকর্ড হচ্ছে। ফাংমিং আর কিছু বলতে পারল না, রাগে হাত ঝেড়ে সেখান থেকে চলে গেল। ও চলে যেতেই সবাই আমাকে ঘিরে ধরল। এই ছেলেটার নাম তাংচেন, মনে রাখো, পরের ভাইরাল স্টার এই। একটা মেয়ে চিৎকার করে বলল, ছবি তুলবে না, এটা আমার ফিউচার হাজব্যান্ড। তোরা ছবি ছড়ালে যদি অন্য সুন্দরী মেয়েরা ওকে নিয়ে যায়? আরেকজন বলল, এই ভাই শুধু হ্যান্ডসাম না, ল বোঝে, বিজনেস বোঝে, আর মানুষকে যুক্তি দিয়ে একদম চুপ করিয়ে দিতে জানে। কেউ আবার দীর্ঘশ্বাস ফেলে বলল, কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হয়ে এমন ক্রস ডোমেইন নলেজ, কাল থেকেই আমি লয়ের ইলেকটিভ কোর্স নেব। শিয়ে জিনিওয়ান আমার দিকে তাকিয়ে বলল, তাংচেন, চলো অন্য কোথাও বসে কথা বলি। আমি অবাক হয়ে বললাম, এখানেই তো ভালো কথা হচ্ছিল। সে একটু অপ্রস্তুত মুখে বলল, এখানে খুব নয়েজ, চলো কোথায়, তোমাকে ডিনার খাওয়াব। আমরা শেষ পর্যন্ত ন্যানফেং রেস্টুরেন্টে গেলাম। জানালার পাশের শান্ত একটা টেবিলে বসলাম। সে শুধু 1 গ্লাস লেমন ওয়াটার অর্ডার করল। মেনু আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, তুমি অর্ডার করো। আমি সহজ দুটো ডিশ বেছে দিলাম। খাবার আসার অপেক্ষায় সে হঠাৎ জিজ্ঞেস করল, আজ লাইব্রেরিতে ডেফামেশন নিয়ে যেভাবে বলছিলে, এসব এত ভালো জানো কিভাবে? আমি হেসে বললাম যে 2টা উইকেন্ড সিভিল ল পড়েছিলাম। তখনই পাশাপাশি রেপুটেশন, পার্সোনালিটি রাইটস আর ডেফামেশন সম্পর্কেও অনেক কিছু পড়ে ফেলেছিলাম। সে কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর আমার চোখের দিকে তাকিয়ে ধীরে বলল, তাংচেন, তোমার কম্পিউটার সায়েন্সে পড়া উচিত না। আমি হেসে জিজ্ঞেস করলাম, তাহলে কোথায় পড়া উচিত? সে উত্তর দিল না, বরং পাল্টা প্রশ্ন করল, ল নিয়ে এত পড়াশোনা করছো কেন? আমি মাথা নাড়লাম, একটা কারণ আছে, কিন্তু এখনই বলতে পারবো না। ঠিক তখনই ওয়েটার খাবার এনে রাখল, আপনাদের সাওয়ার ক্যাবেজ ফিশ আর ফার্ম হাউস স্টার ফ্রাইড পর্ক। খেতে খেতে হঠাৎ আমি চপস্টিক নামিয়ে আবার নতুন এগ্রিমেন্টটা হাতে নিলাম। মিস শিয়ে, লাইব্রেরিতে ভালো করে পড়া হয়নি, এখন একটু সময় আছে, আবার দেখি। শুরুর দিকের ক্ষমা চাওয়া, ক্ষতিপূরণ আর মেন্টাল ড্যামেজের ক্লজগুলো বেশ স্ট্যান্ডার্ড, ওগুলোতে বড় কোনো সমস্যা নেই। তবে এখনও একটা ক্লজ আছে, যেটা আবারও শুরু হয়েছে। বোনের ঋণ ভাইকে শোধ করতে হবে। আমি বাকিটা পড়তে পড়তেই ভ্রু কুঁচকে তাকালাম। আমি এগ্রিমেন্টের শেষের ক্লজটার দিকে আঙুল রেখে বললাম, এখানে আবারও লিখেছ ভাই বোনের হয়ে দায় নেবে। শুনতে খুব দায়িত্বশীল লাগে, কিন্তু এই এগ্রিমেন্টের ক্ষেত্রে এটা মোটেও ঠিক না। আমি শান্তভাবে ব্যাখ্যা করলাম, আজ যদি আমি তাং ইয়োর সব দায় নিজের কাঁধে নিই, তাহলে ভবিষ্যতেও অভ্যস্ত হয়ে যাবে যে যাই হোক না কেন শেষ পর্যন্ত আমি সামলে দেব। তাহলে ও কখনো নিজের ভুলের দায় নিতে শিখবে না। এতে ওকে সাহায্য করা হবে না, বরং অতিরিক্ত আদর করে আরও দুর্বল বানানো হবে। সে জিনিওয়ান কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল, তারপর মুখ ফিরিয়ে নিচু গলায় বলল, তুমি যা খুশি ভাবো। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, হঠাৎ মতো পাল্টে ফেললে কেন? সে লজ্জা লুকিয়ে বলল, তোমার জানার দরকার নেই। তার মনের ভেতর তখন অন্য কথাই চলছিল। প্রথম দিন ওকে নিজের চোখে দেখেই বুঝেছিলাম, এ তো নিখুঁত চেহারার মানুষ সত্যিই বাস্তবে থাকতে পারে। সেদিনই আসলে আমার রাগ শেষ হয়ে গিয়েছিল। এই এগ্রিমেন্টটা আমি লিখেছিলাম শুধু একটা অজুহাত বানানোর জন্য, যাতে আবার ওকে ডাকার সুযোগ পাই। কিন্তু এখন আর এমন হাস্যকর এগ্রিমেন্টে সাইন করাতে ইচ্ছে করছে না। রেস্টুরেন্টের আলো টেবিলের ওপর ছড়িয়ে পড়েছিল। ছেঁড়া এগ্রিমেন্টের টুকরোগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে তার মনে একদম নতুন একটা অনুভূতি জন্ম নিল। পরদিন ভোরে ডর্মের দরজা ধাক্কা দিয়ে রুমমেট চিৎকার করে ঢুকে পড়ল,
তাংচেন উঠ, বড় বিপদ হয়েছে। আমি আধো ঘুমে মোবাইল হাতে নিলাম। ফোরামের প্রথমেই একটা পিন করা পোস্ট, টাইটেল পড়েই ভ্রু কুঁচকে গেল। তাংচেনের আসল মুখোশ উন্মোচন, একাডেমিক ফ্রড, অ্যাওয়ার্ড কেনাবেচা, একই সুপারভাইজার কেনা, আর তার বোনের লাভ হিস্ট্রি ফাঁস। পুরো পোস্টটা অবিশ্বাস্য রকম প্রফেশনালভাবে সাজানো, স্ক্রিনশট, টাইমলাইন, চ্যাট রেকর্ড, সবকিছুই সুন্দরভাবে জোড়া লাগানো হয়েছে। ওরা দাবি করেছে আমি নাকি ফার্স্ট ইয়ারে পাওয়া প্রভিন্সিয়াল ম্যাথমেটিক্যাল মডেলিং অ্যাওয়ার্ড টাকা দিয়ে কিনেছি। এই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পেছনেও নাকি আমার মা ঘুষ দিয়েছেন। এমনকি তাং ইয়োর হাই স্কুল লাইফ নিয়েও বানানো গল্প ছড়ানো হয়েছে, লেখা হয়েছে। সে নাকি 3 বছরে 4 জন বয়ফ্রেন্ড বদলেছে, কিছু এডিট করা ছবিও যোগ করা হয়েছে, সব শেষে লেখা। এমন একাডেমিক ফ্রড আর তার প্লেগার্ল বোন এখনও ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে। ইউনিভার্সিটি কর্তৃপক্ষের উচিত দ্রুত তদন্ত করা। পোস্ট করা হয়েছে রাত 2:07 সকাল 4টার মধ্যেই শেয়ার 1000 ছাড়িয়ে গেছে। রুমমেট ভয়ে জিজ্ঞেস করল, ভাই তাং ইয়োর ওই ছবিগুলো সত্যি? আমি 1 সেকেন্ডও দেরি না করে বললাম, একদম ফেক। সে অবাক হয়ে বলল, এত নিশ্চিত হলে কিভাবে? আমি ছবিটা জুম করে দেখালাম। দেখ, ও যে স্কুল ইউনিফর্ম পরে আছে, কলারের এই ডিজাইন তো গত বছর বদলানো হয়েছে। তাং ইয়ো যখন হাই স্কুলে পড়ত তখন এই স্ট্রাইপ স্লিভে থাকত, কলারে না। রুমমেট হতবাক, ভাই তুই ইউনিফর্মের ডিজাইন পর্যন্ত মনে রেখেছিস? আমি শান্তভাবে বললাম, প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল পর্যন্ত ওর সব ইউনিফর্ম আমিই ধুয়েছি। সে দীর্ঘশ্বাস ফেলল, তুই এমন ভাই, আমারও যদি থাকতো। আমি আর সময় নষ্ট করলাম না, কম্পিউটারের সামনে বসে গেলাম। ঘড়িতে তখন 4:05। পোস্ট আপলোড হওয়ার ঠিক 2 ঘণ্টা। আমি নিজের লেখা ট্র্যাকিং স্ক্রিপ্ট খুললাম। 3 বছর ধরে ধীরে ধীরে তৈরি করেছি এটা। পোস্ট করা অ্যাকাউন্টের ইউআইডি আর লগইন আইপি রেঞ্জ স্ক্রিপ্টের মধ্যে দিলাম। অ্যাকাউন্টটা নতুন, মাত্র 12 ঘণ্টা আগে তৈরি। আইপি এর ওপর 3 স্তরের প্রক্সি ব্যবহার করা হয়েছে। সাধারণ মানুষের পক্ষে ট্রেস করা কঠিন, কিন্তু ক্যাম্পাস নেটওয়ার্ক থেকে বের হওয়া ডেটা শেষ পর্যন্ত কোথাও না কোথাও আসল ফিজিক্যাল অ্যাড্রেসে ফিরে আসতেই হয়। স্ক্রিপ্ট রান করলাম, প্রায় 40 সেকেন্ড পর রেজাল্ট এসে গেল। শেষ লাইনে লেখা, লোকেশন চ্যাংডং, 24 ঘণ্টা খোলা একটি ইন্টারনেট ক্যাফে। আমি আবার কয়েক লাইন কোড লিখলাম। গত 72 ঘণ্টায় ওই আইপি থেকে লগ ইন করা সব অ্যাকাউন্ট বের করলাম। মোট 7টা অ্যাকাউন্ট, 6টা একই ধরনের পেইড ওয়াটার আর্মি অ্যাকাউন্ট, একই টেমপ্লেট ব্যবহার করে বারবার পোস্ট করেছে। আর সপ্তম অ্যাকাউন্টের রেজিস্টার্ড মোবাইল নম্বরের শেষ 4 ডিজিট 6371। আমি উইচ্যাট খুললাম। গতকাল সে জিনিওয়ান আমাকে যে কন্ট্যাক্ট দিয়েছিল সেটা বের করলাম। তখন সে বলেছিল, এমন মানুষ দেখলে সরাসরি ব্লক করে দিও। আমি হালকা হেসে ফেললাম, বাহ ফাং মিং, ফেক অ্যাকাউন্ট খুলেও নিজের আসল মোবাইল নম্বর ব্যবহার করেছ? আমার স্টুডেন্ট হলে তোকে আজই বহিষ্কার করতাম। আমি সঙ্গে সঙ্গে কিছু করলাম না, আগে 6টা ওয়াটার আর্মি অ্যাকাউন্টের সব পোস্ট, শেয়ার চেইন আর পেমেন্ট ক্যাশ সেভ করে নিলাম। এরপর ইন্টারনেট সিএফএ এর পুরনো মেম্বারশিপ সিস্টেমের লগ ইন রেকর্ড ও সংগ্রহ করলাম। সব এভিডেন্স গুছিয়ে নেওয়ার পর সময় দেখলাম। তারপর WECHATA শিয়ে জিনিওয়ানকে মেসেজ পাঠালাম, জেগে আছো? সঙ্গে সঙ্গে রিপ্লাই এল, আছি। এত রাতে এখনও ঘুমাওনি? ওই পোস্টটা দেখেছি। আমি ইতিমধ্যে লোক লাগিয়েছি ব্যাপারটা হ্যান্ডেল করার জন্য। মেসেজ দুটো পড়তেই আমার ভেতরের অদ্ভুত অস্থিরতা অনেকটাই কমে গেল। আমি লিখলাম, দরকার নেই, এটা আমি নিজেই সামলাব। সে জিজ্ঞেস করল, কিভাবে? আমি কোনো উত্তর না দিয়ে সব এভিডেন্স একসঙ্গে জিপ ফাইল বানিয়ে ওকে পাঠিয়ে দিলাম। তারপর লিখলাম, কাল সকাল 10টা, প্রিন্সিপালের অফিস। আসবে? ও একটুও না ভেবে লিখল, আসব। তারপর কয়েক সেকেন্ড পর আবার মেসেজ এল, একটা কথা, আমি কি ড্রেস পরব? আমি হেসে ফেললাম, এত বড় ঝামেলা সামনে, আর ওর চিন্তা পোশাক নিয়ে। আমি রিপ্লাই দিলাম, যেদিন অ্যাগ্রিমেন্ট ছিঁড়েছিলে সেদিন যে ড্রেস পরেছিলে সেটাই পরো। কাল প্রিন্সিপালের সামনে অ্যাগ্রিমেন্ট নয়, ফাং মিংয়ের মিথ্যেগুলো ছিঁড়ে ফেলব। ও সঙ্গে সঙ্গে লিখল, ঠিক আছে, তাহলে তুমি কি পরবে? আমি আর রিপ্লাই দিলাম না। কম্পিউটার বন্ধ করে পিছনে তাকাতেই দেখি রুমমেট এখনও বিস্ময়ে আমার দিকেই তাকিয়ে আছে। ভাই, মাত্র 10 মিনিটে সব বের করে ফেললি? আমি মাথা নাড়লাম। সে উত্তেজিত হয়ে বলল, তোর ওই স্ক্রিপ্টটা আমাকেও দিবি? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? সে সিরিয়াস মুখে বলল, পাশের রুম থেকে কে রাতে আমার ইনস্ট্যান্ট নুডলস চুরি করে খায় সেটা বের করব। আমি হেসে বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু চোখ বন্ধ করতেই মাথার মধ্যে বারবার একটা কথাই ঘুরতে লাগল, আমি কি ড্রেস পরব? সকাল 9:50। অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের 3য় তলার করিডরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আমি অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পর করিডরের অন্য প্রান্ত থেকে শিয়ে জিনিওয়ান হেঁটে আসতে লাগল। আমি এক নজর তাকিয়েই মুচকি হেসে ফেললাম। সে সত্যিই গতবারের সেই একই ড্রেস পরে এসেছে। আমি বললাম, সত্যিই ওই ড্রেসটাই পরেছ? সে একদম স্বাভাবিকভাবে উত্তর দিল, আরামদায়ক। আমি হাতে থাকা কুঁচকানো পেপার ব্যাগ এগিয়ে দিলাম, সব এভিডেন্স এখানে। সে ব্যাগটার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। মনে হচ্ছিল সে কিছু বলতে চায়। তারপর সে এগিয়ে গিয়ে সামনে থাকা গাঢ় বাদামি রঙের দরজায় নক করল। ভেতর থেকে ভেসে এল, ভিতরে আসুন। প্রিন্সিপালের পদবি ছিল চেন। বয়স 50-এর ওপরে, চোখে সোনালি ফ্রেমের চশমা, আর ডেস্কে বসে একগাদা ডকুমেন্ট দেখছিলেন।
তার সামনে ইতিমধ্যেই বসে আছে ফাং মিং আর তার বাবা ফাং হুই। ফাং হুই হাসি মুখে বললেন, জিনিওয়ান, অনেক দিন পর দেখা আঙ্কেল। তবে শিয়ে জিনিওয়ানের জবাব শুনেই তার মুখের হাসি মুহূর্তের জন্য মিলিয়ে গেল। তারপর তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তুমিই নিশ্চয় তাং চেন? জি আমি। প্রিন্সিপাল চেন গম্ভীর কণ্ঠে বললেন, আজ তোমাকে ডাকার কারণ গত রাতের ফোরাম পোস্ট নিয়ে কথা বলা। ফাং সাহেব ইতিমধ্যেই স্কুলের সঙ্গে যোগাযোগ করেছেন। তদন্ত করে জানা গেছে পোস্টটা নাকি তাদের কোম্পানির এক ইন্টার্ন নিজের ইচ্ছায় করেছে। বিষয়টা তারা হ্যান্ডেল করেছে। এছাড়া তারা পাবলিক স্টেটমেন্ট দিয়ে সত্যিটা জানাবে এবং তোমার রেপুটেশন ড্যামেজের ক্ষতিপূরণও দেবে। আমি একবার ফাং মিংয়ের দিকে তাকালাম। সে এখনও হাত গুটিয়ে বসে আছে, মুখে আগের মতোই আত্মবিশ্বাসী হাসি। মনে মনে হাসলাম, বাহ, সবকিছু আগেই সাজিয়ে এনেছে। আমি প্রিন্সিপালের দিকে তাকিয়ে বললাম, স্যার, 3 মিনিটের জন্য আপনার ল্যাপটপটা ব্যবহার করতে পারি? প্রিন্সিপাল অবাক হলেও ল্যাপটপ আমার দিকে এগিয়ে দিলেন। আমি নিজের সঙ্গে আনা USB ড্রাইভ লাগিয়ে কয়েকটা কমান্ড লিখলাম। কয়েক সেকেন্ড পর স্ক্রিনে একটা উইন্ডো খুলে গেল। আমি শান্ত গলায় বললাম, স্যার, গতরাত 2:07 মিনিটে যে পোস্ট করা হয়েছিল তার অ্যাকাউন্ট UID এটা। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে রাত 1:48 মিনিটে। রেজিস্ট্রেশন নাম্বার এনক্রিপ্ট করা হলেও আসল মোবাইল নাম্বারের শেষ 4 ডিজিট 6371, আর গত 72 ঘণ্টায় অ্যাকাউন্টটা চ্যাংডং ইন্টারনেট CFA এর দ্বিতীয় তলার 17 নম্বর কম্পিউটার থেকে 4 বার লগ ইন করেছে। এই কথা শুনতেই ফাং হুইয়ের মুখের রং একেবারে ফ্যাকাসে হয়ে গেল। আমি কথা চালিয়ে গেলাম, এই 4টি লগ ইন টাইম ঠিক সেই সময়ের সঙ্গে মিলে যায় যখন 6টি ওয়াটার আর্মি অ্যাকাউন্ট বিভিন্ন প্ল্যাটফর্মে একই ধরনের অপপ্রচার ছড়িয়েছে। তারপর সরাসরি ফাং হুইয়ের দিকে তাকালাম। আপনি একটু আগে বললেন এগুলো একজন ইন্টার্ন নিজের ইচ্ছায় করেছে। ফাং হুই ঠান্ডা গলায় বললেন, এসব টেকনিক্যাল ডেটা, শুধু তোমার কথায় তো বিশ্বাস করা যায় না। আমি মাথা নাড়লাম, ঠিক বলেছেন। তাই একই ডেটা আমি স্কুল নেটওয়ার্ক সেন্টার এও পাঠিয়েছিলাম। 10 মিনিট আগে ওদের ভেরিফিকেশন রিপোর্ট এসে গেছে। প্রিন্সিপাল বিস্মিত হয়ে বললেন, তাং চেন, এইসব ডেটা পেলে কোথায়? আমি স্বাভাবিকভাবেই উত্তর দিলাম, নিজের লেখা স্ক্রিপ্ট দিয়ে বের করেছি। স্ক্রিপ্ট? জি, ফার্স্ট ইয়ার থেকে লিখছি। ঠিক তখনই সে জিনিওয়ান উঠে দাঁড়াল। প্রিন্সিপাল স্যার, আজকের ঘটনায় তাং চেন ক্রিমিনাল কেস করতে চায় না, কিন্তু পোস্টে শুধু ওকে নয়, আমাকেও জড়ানো হয়েছে। ওরা লিখেছে তাং চেন নাকি আমার ফ্যামিলির ইনফ্লুয়েন্স ব্যবহার করে এগিয়েছে। এই কথার মানে কি জানেন? বাইরের মানুষ ভাববে আমাদের সাই গ্রুপ নাকি ওর পেছনে দাঁড়িয়ে আছে। আমার বাবা যদি এটা শোনেন, আর যারা সব সময় সাই গ্রুপের শেয়ারের দিকে নজর রাখছে, তারা যদি এটা বিশ্বাস করে। এরপর সে ব্যাগ থেকে আরেকটা ডকুমেন্ট বের করল। এটা গত সপ্তাহে আমার বাবা লয়ার দিয়ে তৈরি করিয়েছিলেন। ফাং পরিবারের শেয়ার বাইব্যাক এগ্রিমেন্ট। আগে দাম ছিল মার্কেট প্রাইসের 60, কিন্তু আজ থেকে সেটা কমিয়ে 30। ফাং হুই হকচকিয়ে গেলেন। জিনিওয়ান এটা, সে শান্তভাবেই বলল, আঙ্কেল, এটা নিয়ে বাড়ি গিয়ে আমার বাবার সঙ্গে কথা বলবেন। তারপর সে প্রিন্সিপালের দিকে মাথা ঝুঁকিয়ে বলল, স্যার, আজ আপনাকে বিরক্ত করলাম বলে আমাকে নিয়ে রুম থেকে বেরিয়ে এল। ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠ ভেসে এল, তাং চেন। আমি ফিরে তাকাতেই দেখি একজন মেয়ে দৌড়ে আসছে। আমাকে চিনতে পেরেছ? আমি লিনছি। 10 বছর আগে আমার বাবা আমাকে নিয়ে প্রায়ই তোমাদের বাড়িতে যেতেন। আমি একটু ভেবে বললাম, হ্যাঁ, মনে আছে। মেয়েটা উচ্ছ্বসিত হয়ে বলল, আমি এবার ট্রান্সফার হয়ে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। এভাবে আবার দেখা হবে ভাবিনি। একটা উইচ্যাট অ্যাড করা যাবে? আমি হেসে বললাম, অবশ্যই, পরে সময় করে একদিন খেতে বসব। সে খুশি মনে বিদায় নিয়ে চলে গেল। লিনছি চলে যেতেই সে জিনিওয়ান হঠাৎ বলল, ওকে চেনো? আগের পরিচয়? কোনো সমস্যা? সে কিছুক্ষণ চুপ থেকে বলল, ওর আচরণটা একটু বেশি ইচ্ছাকৃত মনে হলো। আমার মনে হচ্ছে ওর অন্য কোনো উদ্দেশ্য আছে, সাবধানে থাকবে। হাঁটতে হাঁটতেই সে হঠাৎ জিজ্ঞেস করল, তোমার ওই স্ক্রিপ্ট বিক্রি করবে? আমি মাথা নাড়লাম, না, কেন? ওটা ফার্স্ট ইয়ার থেকে লিখছি, 137 বার মডিফাই করেছি। এখন বিক্রি করে তুমি কি করবে? সে জিনিওয়ান বলল, আন্টি ফ্রড, ওয়াটার আর্মি ডিটেকশন, বিজনেস রিস্ক কন্ট্রোল, এগুলোর মার্কেট ডিমান্ড অনেক। আমি হালকা হেসে বললাম, ঠিক সেই কারণেই এটা বিক্রি করা যাবে না। শুধু স্ক্রিপ্ট হিসেবে এর দাম হয়তো 20 লাখের মতো, কিন্তু যদি এটাকে পূর্ণাঙ্গ প্রোডাক্ট বানানো যায়, কোম্পানি তৈরি করা যায়, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড আর কমার্শিয়াল ক্রেডিট ডাটাবেসের সঙ্গে যুক্ত করা যায়, তাহলে এর ভ্যালু 8 অঙ্কেরও বেশি হবে। সে জিনিওয়ান বিস্ময়ে জিজ্ঞেস করল, তাহলে তুমি নিজেই কোম্পানি খুলতে চাও? আমি মাথা নাড়লাম, আমি একজন পার্টনার খুঁজছি। সে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কে? আমি কোনো উত্তর দিলাম না, শুধু চুপচাপ তার দিকেই তাকিয়ে রইলাম। আমার সেই দৃষ্টিই ছিল উত্তর। গ্রীষ্মের রোদ গাছের পাতার ফাঁক দিয়ে ছায়াঘেরা পথের ওপর পড়ছিল, চারপাশে নীরবতা। শিয়ে জিনিওয়ান ধীরে ধীরে বলল, তাংচেন, গত রাত 2টা থেকে আজ সকাল 10টা পর্যন্ত মাত্র 8 ঘণ্টায় তুমি আইপি খুঁজে বের করলে, এভিডেন্স জোগাড় করলে, প্রিন্সিপালের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিলে, আমাকেও ডাকলে,
নেটওয়ার্ক সেন্টারে ব্যাকআপ পাঠালে, এমনকি বাইব্যাক এগ্রিমেন্টও ব্যবহার করলে। সবকিছু কি আগে থেকেই পরিকল্পনা করেছিলে? আমি শান্তভাবে উত্তর দিলাম, হ্যাঁ। সে আবার জিজ্ঞেস করল, কিন্তু পার্টনার হিসেবে আমাকে কেন বেছে নিলে? আমি মুচকি হেসে বললাম, যেদিন তুমি এগ্রিমেন্ট ছিঁড়ে ফেলেছিলে সেদিন তোমার টেবিলে একটা ফাইল দেখেছিলাম। ওটার কভারে লেখা ছিল হাংঝাও সাই গ্রুপ, লিগাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট ইন্টার্নশিপ ম্যানুয়াল। মানে এই সামার ভেকেশনে তুমি তোমার বাবার কোম্পানির লিগাল ডিপার্টমেন্টে ইন্টার্নশিপ করেছো। স্কুলে ফিরে আবার আশেপাশের ছোট ছোট কোম্পানিকে কমপ্লায়েন্স কনসাল্টিংও দিচ্ছ। তোমার পাবলিক অ্যাকাউন্টে কয়েকদিন আগে একটা আর্টিকেল দেখেছিলাম, ক্যাম্পাসের আশেপাশের ছোট ব্যবসাগুলোর 10টি সাধারণ কমপ্লায়েন্স রিস্ক। আর্টিকেলটার রিড কাউন্ট 2000-এরও বেশি, আর সবচেয়ে বেশি লাইক পাওয়া কমেন্টটা ছিল, শিয়ে সিনিয়র, আপনি যদি কোনোদিন কোম্পানি খুলেন আমি সবার আগে ইনভেস্ট করব। শিয়ে জিনিওয়ান বিস্মিত হয়ে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, 1 মিনিট, আমার পাবলিক অ্যাকাউন্টের আর্টিকেলের রিড কাউন্ট পর্যন্ত তুমি জানলে কিভাবে? আমি হালকা হেসে বললাম, সার্চ ইঞ্জিনে খুঁজেছিলাম, তারপর সরাসরি মূল কথায় চলে গেলাম। শিয়ে জিনিওয়ান, আমি একটা কোম্পানি শুরু করতে চাই, অ্যান্টি ফ্রড, ওয়াটার আর্মি ডিটেকশন আর বিজনেস রিস্ক কন্ট্রোল নিয়ে কাজ করবে। টেকনোলজি পুরোটা আমি দেখব, শুরুর ইনভেস্টমেন্ট ও আমি দেব, আর লিগাল ফ্রেমওয়ার্ক, কমপ্লায়েন্স রিভিউ, কন্ট্রাক্ট আর সব লিগাল ম্যাটার তুমি সামলাবে। প্রফিট 50-50। শিয়ে জিনিওয়ান কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, আমি ভেবে দেখব। এর পরের 1 সপ্তাহে অদ্ভুত একটা ব্যাপার ঘটতে লাগলো। আমি যেখানে যাই প্রায়ই লিনচির সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। একদিন সে কফি হাতে এগিয়ে এসে বলল, মনে আছে তুমি বলেছিলে আমেরিকানো পছন্দ? নাও। আবার কোনোদিন ক্যাম্পাসের নিচে দেখা হলে বলতো, আমিও ওইদিকে যাচ্ছি, চলো একসঙ্গে যাই। এমনকি তাং ইউ একদিন দৌড়ে এসে বলল, ভাই, লিন সিনিয়র আজ আমাকে জিজ্ঞেস করছিল তুমি কি খেতে পছন্দ করো। রুমমেটও মজা করে বলল, তোর ভাগ্যটা দেখ, শিয়ে জিনিওয়ান এখনও তোকে অফিসিয়ালি পায়নি, তার আগেই আবার লিন ফ্যামিলির মেয়েও তোর পেছনে। আমি বিরক্ত হয়ে বললাম, আজে বাজে কথা বলিস না। তবে একটা কথা সত্যি ছিল, লিনচির ব্যবহার কাউকে বিরক্ত করার মতো নয়। সে কখনো অতিরিক্ত ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করত না, আবার দূরত্বও রাখত না। সব সময় এমন একটা ব্যালেন্স বজায় রাখত যাতে মনে হয় সে আমাকে পছন্দ করে, কিন্তু আমার ওপর কোনো চাপও তৈরি না হয়। তবুও আমার মনে হচ্ছিল কোথাও যেন একটা অদ্ভুত অসঙ্গতি আছে। একদিন লাইব্রেরিতে বসে আমি কিছু রিসার্চ করছিলাম। লিনচি এসে পাশে বসে জিজ্ঞেস করল, কি নিয়ে পড়ছ? আমি স্ক্রিন বন্ধ করে বললাম, অডিট প্রসেস নিয়ে, থিসিসের জন্য। সে হাসল, কি কাকতালীয়, আমার বাবার কোম্পানিতে প্রায়ই অডিট হয়, এসব বিষয়ে আমার ভালোই ধারণা আছে, চাইলে আমি হেল্প করতে পারি। আমি মাথা নাড়লাম, ধন্যবাদ, নিজেই পারব। কিছুক্ষণ নীরব থাকার পর সে হঠাৎ বলল, তাংচেন, অনেক বছর আগে যখন আমি তোমাদের বাড়ি যেতাম তোমার বাবা প্রায়ই স্টাডি রুমে রাত পর্যন্ত কাজ করতেন। আমি মাথা নাড়লাম, মনে আছে। সে আবার বলল, উনি অডিটর ছিলেন, তাই না? হ্যাঁ। লিনচি ধীরে ধীরে বলল, অনেক দিন ধরে একটা কথা বলতে চাইছিলাম। তোমার বাবা মায়ের অ্যাক্সিডেন্ট হওয়ার আগে ঠিক তখনই আমার বাবার কোম্পানিতে একটা বড় অডিট চলছিল। শুনেছিলাম তোমার বাবা সেই প্রজেক্টের জন্য অনেক রাত জেগে কাজ করেছিলেন। অ্যাক্সিডেন্টের আগের রাতেও নাকি খুব দেরি পর্যন্ত অফিসে ছিলেন। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমি সব সময় ভাবতাম তুমি কি মনে করো আমাদের কোম্পানির প্রজেক্টের জন্যই উনি এত ক্লান্ত ছিলেন, আর সেই কারণেই অ্যাক্সিডেন্ট হয়েছিল? ওর কথা শুনেই আমার মাথায় সতর্কতার ঘণ্টা বেজে উঠল। সে আমাকে পরীক্ষা করছে, আমি অতীতের ঘটনা কতটা জানি সেটা বুঝতে চাইছে। আমার লিন গ্রুপের প্রতি কি মনোভাব, এমনকি আমার হাতে কোনো এভিডেন্স আছে কিনা, সবই যাচাই করছে। আমি শান্ত গলায় বললাম, লিনচি, আমি তোমাদের পরিবারকে দোষ দিই না, সে যেন হাঁফ ছেড়ে বাঁচল। সত্যি সত্যি, এত বছর হয়ে গেছে, পুরনো ঘটনা অতীতেই থাকুক। লিনচির মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। ধন্যবাদ তাংচেন, আমি সব সময় ভয় পেতাম তুমি হয়তো। আমি ওর কথা শেষ করতে না দিয়েই বললাম, এখন আমরা বন্ধু, তাই তো? সে হাসি মুখে মাথা নাড়ল, হ্যাঁ বন্ধু। লিনচি চলে যেতেই আমি সঙ্গে সঙ্গে শিয়ে জিনিওয়ানকে মেসেজ পাঠালাম। ও সত্যিই সন্দেহজনক। কয়েক সেকেন্ডের মধ্যেই রিপ্লাই এল। কি বলেছ? আমি লিখলাম, বলেছি আমি ওদের পরিবারকে দোষ দিই না, অতীতকে অতীতেই থাকতে দাও। ও সঙ্গে সঙ্গে রিপ্লাই দিল, মিথ্যা বলতে কিন্তু বেশ ভালোই পারো। আমি হেসে লিখলাম, তোমার কাছ থেকেই শিখেছি। ঠিক তখনই তাংইউ ফোন করল, ভাই বড় সমস্যা। আমাদের পুরনো বাড়ির স্টোর রুমে একটা ইউডিস্ক পেয়েছি। আমি চমকে উঠলাম, কি ইউডিস্ক? মায়ের হাতের লেখা স্টিকার লাগানো, ওখানে লেখা আছে আছেন আর ইউইর জন্য, বড় হলে খুলবে। তাংইউ ভয়ে কাঁপা গলায় বলল, আমি একটু আগে কম্পিউটারে লাগিয়েছিলাম, পাসওয়ার্ড চাইছে, আর নিচে লেখা 3 বার ভুল পাসওয়ার্ড দিলে ডেটা পার্মানেন্টলি ডিস্ট্রয় হবে। আমি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালাম, ওখানে কিছু করবি না, আমি এখনই আসছি। ক্যাম্পাস থেকে বের হতেই শিয়ে জিনিওয়ানের সঙ্গে দেখা হয়ে গেল। আমার মুখ দেখে সে বুঝে গেল কিছু একটা হয়েছে। গাড়িতে ওঠো, আমি নিয়ে যাচ্ছি। ড্রাইভার সিটে বসেছিলেন কালো স্যুট পরা একজন মধ্যবয়স্ক মানুষ। মিস, শিয়ে জিনিওয়ান বলল, লিন আঙ্কেল গাড়ি চালান, লোকেশন আমি পাঠিয়ে দিচ্ছি। গাড়িতে বসে আমি জিজ্ঞেস করলাম, তোমার সবসময় ড্রাইভার থাকে? হ্যাঁ। তুমি যখন ইউনিভার্সিটিতে থাকো তখন উনি গেটের বাইরে কফি শপে বসে অপেক্ষা করেন, সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত। কিছুক্ষণ নীরব থাকার পর শিয়ে জিনিওয়ান ধীরে জিজ্ঞেস করল, তোমার বাবা মায়ের অ্যাক্সিডেন্ট কত বছর আগে হয়েছিল? 7 বছর। তখন আমি আর তাংইউ মিডল স্কুলে পড়তাম। এরপর পুরো রাস্তা জুড়ে আর কোনো কথা হলো না। প্রায় 20 মিনিট পরে আমরা পুরনো বাড়িতে পৌঁছালাম।
তাং ইউ দরজায় দাঁড়িয়েই চিৎকার করল, ভাই। তারপর সে জিনিওয়ানকে দেখে লজ্জা পেয়ে বলল, ভাবি। সে জিনিওয়ান ভ্রু কুঁচকে বলল, ডাকবে আপু। তাং ইউ সঙ্গে সঙ্গে মাথা নাড়ল, জি আপু। ঘরের ভেতর হালকা স্যাঁতসেঁতে গন্ধ। ড্রয়িং রুমের টেবিলের ওপর রাখা ছিল একটা গাঢ় বাদামি কাঠের বক্স। তার ভেতরে একটাই ইউডেস্ক, স্টিকারে এখনও পরিষ্কার লেখা, আছেন আর ইউর জন্য, বড় হলে খুলবে। আমি ল্যাপটপ বের করে ইউডিস্ক লাগালাম। স্ক্রিনের সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড বক্স ভেসে উঠল। নিচে লেখা, রিমেইনিং অ্যাটেম্পটস 3 রং অ্যাটেম্পটস পার্মানেন্ট ডিস্ট্রাকশন। আমি ইউডিস্কের এনক্রিপশন ফরম্যাট দেখে বললাম, এটা সম্ভবত 2014 সালের দিককার হার্ডওয়্যার এনক্রিপশন। সে জিনিওয়ান জিজ্ঞেস করল, নিশ্চিত? ড্রাইভার প্রোটোকল তাই বলছে। মা তখন কোম্পানিতে ফাইন্যান্স ডিরেক্টর ছিলেন, সম্ভবত অফিসের কাস্টম সিকিউরিটি ইউডেস্ক। তাংইউ ভয়ে জিজ্ঞেস করল, তাহলে ওই সেলফ ডিস্ট্রাক্ট সত্যি? আমি গম্ভীরভাবে মাথা নাড়লাম, হ্যাঁ, এটা সফটওয়্যার নয়, হার্ডওয়্যার লেভেল সিকিউরিটি। 3 বার ভুল পাসওয়ার্ড দিলে চিপ নিজেই পুড়ে যাবে। ডিসঅ্যাসেম্বল করা, ডেটা রিড করা কিংবা সিকিউরিটি বাইপাস করার চেষ্টা, সব ক্ষেত্রেই একই ফল হবে। তাংইউর মুখ ফ্যাকাসে হয়ে গেল। তাহলে এখন কি করব? আমি কিছুক্ষণ পাসওয়ার্ড বক্সের দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ মনে পড়ল, মা যখন আলমারি লক করতেন, প্রথম পাসওয়ার্ড প্রায় সবসময়ই নিজের বার্থডে দিতেন। আমি লিখলাম 0317, পাসওয়ার্ড এরর। তাংইউ হতাশ হয়ে বলল, অসম্ভব, মায়ের প্রায় সব পাসওয়ার্ডই তো এটা ছিল। সে জিনিওয়ান শান্ত গলায় বলল, কিন্তু এই ইউডিস্কে যেহেতু লেখা আছে অবড় হলে খুলবে, তাহলে পাসওয়ার্ড নিশ্চয়ই এমন কিছু যেটা তিনি চাইতেন তোমরা মনে রাখো। আমি চোখ বন্ধ করলাম। মায়ের কথা একের পর এক মনে পড়তে লাগল। তিনি সবচেয়ে ভালোবাসতেন গার্ডেনিয়া ফুল। প্রতি বছরের মে মাসে বালকনিতে ফুল ফুটত। তার সবচেয়ে প্রিয় গান ছিল দোজ ফ্লাওয়ার্স। আর প্রতি জন্মদিনে তিনি একটাই উইশ করতেন, আমাদের 4 জনের পরিবার যেন সবসময় নিরাপদে থাকে। আমি ধীরে ধীরে কিবোর্ডের দিকে হাত বাড়ালাম, নতুন পাসওয়ার্ড লিখলাম 0512। গার্ডেনিয়া ফুল প্রথম ফোটার দিন। তারপর থেমে গেলাম। আমি দ্বিতীয়বার পাসওয়ার্ড দেওয়ার আগে তাংইউ হঠাৎ আমার হাত চেপে ধরল, চোখ ভরা পানি নিয়ে বলল, ভাই আর চেষ্টা করিস না, থাক, ইউডেস্কটা যেমন আছে তেমনই থাক। ঠিক তখনই সে জিনিওয়ান ধীরে ধীরে তাংইউর পাশে গিয়ে বসল। ওকে আলতো করে সোফায় বসিয়ে আবার আমার পাশে ফিরে এল। সে কিছু বলল না, শুধু নিঃশব্দে নিজের ঠান্ডা হাতটা আমার শক্ত হয়ে থাকা কাঁধের ওপর রাখল। হাতটা ছিল খুবই হালকা, কিন্তু সেই এক স্পর্শেই মনে হচ্ছিল এতক্ষণ ধরে টানটান হয়ে থাকা আমার ভেতরের সব চাপ ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর সে আসতে বলল, তাংচেন, হয়তো তোমার মা এমন একটা দিনের কথা মনে রাখতে চেয়েছিলেন যেদিন তিনি নিজেকে সবচেয়ে সুখী মনে করেছিলেন। আমি হঠাৎ থেমে গেলাম। পরের মুহূর্তেই একটা স্মৃতি ঝলকে উঠল। মনে পড়েছে, আমি আর তাং ইউ যেদিন জন্মেছিলাম, হসপিটালের রেকর্ড কার্ডের এক কোণে মা লাল কলমে লিখেছিলেন, আজ আমার জীবনের সবচেয়ে সুখের দিন। আমি ধীরে ধীরে বললাম, আমাদের জন্মদিন 2002 সালের 19 সেপ্টেম্বর। গভীর একটা নিঃশ্বাস নিয়ে কিবোর্ডে লিখলাম 0919। তারপর এন্টার চাপলাম। স্ক্রিন কয়েক সেকেন্ডের জন্য কালো হয়ে গেল। তারপর একটা ফোল্ডার খুলে গেল। ভেতরে মাত্র একটা ভিডিও ফাইল। ফাইলের নাম আছেন আর ইউর জন্য। আমি ভিডিও চালু করলাম। স্ক্রিনে মায়ের মুখ ভেসে উঠল, আছেন ইউ, যদি তোমরা এই ভিডিও দেখতে পারো তাহলে বুঝব আমি আর পৃথিবীতে নেই। মায়ের কণ্ঠ শুনেই তাংইউ কান্নায় ভেঙে পড়ল। মা ধীরে ধীরে বলতে শুরু করলেন, তোমরা এতদিন ধরে ভেবেছ তোমাদের বাবার কার অ্যাক্সিডেন্ট ছিল একটা দুর্ঘটনা, কিন্তু ওটা অ্যাক্সিডেন্ট ছিল না, এর পেছনে ছিল লিন ঝেংটিং। আমার বুকের ভেতর ধাক্কা লাগল। মা বলতে থাকলেন, তোমাদের বাবা তখন লিন গ্রুপের ফাইন্যান্সিয়াল অডিট করছিলেন। সেই অডিটে তিনি 370 মিলিয়ন ইউয়ানের একটা বড় ফাইন্যান্সিয়াল গ্যাপ খুঁজে পান। টাকাটা লিন গ্রুপের রিয়েল এস্টেট প্রিসেল সুপারভিশন অ্যাকাউন্ট থেকে বের করে 7টা শেল কোম্পানি ঘুরিয়ে শেষ পর্যন্ত লিন ঝেংটিংয়ের ব্যক্তিগত অফশোর ফান্ডে পাঠানো হয়। তোমাদের বাবা সব এভিডেন্স গুছিয়ে রেগুলেটরি ডিপার্টমেন্টে জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু জমা দেওয়ার আগের রাতেই সেই কার অ্যাক্সিডেন্ট ঘটে। মায়ের চোখ ভিজে উঠল। আছেন, আমি জানি তুমি ছোটবেলা থেকেই খুব বুদ্ধিমান, কিন্তু মা তোমাকে একটা কথাই বলবে, কখনো আবেগের বশে কিছু করো না। লিন ঝেংটিং এই শহরে 20 বছরেরও বেশি সময় ধরে ক্ষমতার শিকড় গেড়েছে। রাজনীতি আর ব্যবসা দুই দিকেই তার লোক আছে। তোমার বাবার সব এভিডেন্স অ্যাক্সিডেন্টের পর রহস্যজনকভাবে হারিয়ে যায়। এই কয়েক বছরে আমি লুকিয়ে লুকিয়ে যতটা পেরেছি নতুন করে এভিডেন্স সংগ্রহ করেছি। এই ইউডেস্কে শুধু এই ভিডিও নয়, আরও একটা ফোল্ডার আছে। সেখানে আমি যত কিছু জোগাড় করতে পেরেছি সব রেখে দিয়েছি, কিন্তু এখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা নেই। 7টা শেল কোম্পানির প্রকৃত মালিকের তথ্য আর অরিজিনাল ট্রান্সফার ভাউচার আমি আর খুঁজে পাইনি। তাই এই কাজটা তোমার জন্য রেখে গেলাম। যদি কোনোদিন মনে হয় তুমি যথেষ্ট শক্তিশালী হয়েছ, তাহলে তোমার বাবা মায়ের অসমাপ্ত কাজটা শেষ করে দিও। কিন্তু যদি মনে হয় এটা খুব বিপজ্জনক, তাহলে কোনো দ্বিধা না করে এই ইউডেস্ক ধ্বংস করে দিও। মা তোমাকে কখনো দোষ দেবে না। আমি শুধু চাই তুমি আর ইউ নিরাপদে বেঁচে থাকো। ভিডিও শেষ হয়ে গেল। আমি অনেকক্ষণ চুপ করে বসে রইলাম। সে জিনিওয়ানের হাত তখনও আমার কাঁধে। সে হয়তো বুঝতে চাইছিল
আমি এখনও নিজেকে সামলে রাখতে পারছি কি না। আমি ধীরে মাথা নাড়লাম। আমি ঠিক আছি। এরপর দ্বিতীয় ফোল্ডার খুললাম। ভেতরে মোট 47টি ফাইল, ব্যাংক স্টেটমেন্ট, কোম্পানি রেজিস্ট্রেশন চেঞ্জ, ইমেইল স্ক্রিনশট, ভয়েস রেকর্ডিং, ফাইন্যান্সিয়াল রেকর্ড, সব মিলিয়ে অসংখ্য এভিডেন্স। প্রায় 5 মিনিট ধরে শুধু ফোল্ডার স্ট্রাকচারটাই দেখে নিলাম। তারপর ল্যাপটপ বন্ধ করে দিলাম। তাংইউ আসতে জিজ্ঞেস করল, ভাই, এই লিন ঝেংটিং আসলে কে? আমি শান্ত গলায় বললাম, লিন গ্রুপের চেয়ারম্যান, এই শহরের সবচেয়ে বড় রিয়েল এস্টেট কোম্পানি। 4টি লিস্টেড কোম্পানি তাদের অধীনে। গত বছরের রেভিনিউ 200 কোটি ইউয়ানেরও বেশি। টানা 8 বছর শহরের টপ ট্যাক্স পেয়ার। তাংইউ ভয়ে বলল, তাহলে আমরা এখন কি করব? আমি উঠে দাঁড়ালাম। স্কুলে ফিরব। এই লড়াই আজ শেষ হবে না। গাড়িতে ফেরার সময় সে জিনিওয়ান ধীরে বলল, তাংচেন, লিন ঝেংটিং সত্যিই যদি এর পেছনে থাকে তাহলে বিষয়টা খুবই কঠিন। আমার বাবার কোম্পানি ও আগে দুবার লিন গ্রুপের সঙ্গে প্রজেক্টে প্রতিযোগিতা করেছে। 3 বছর আগে একটা বড় রিডেভেলপমেন্ট প্রজেক্টে শেষ পর্যন্ত ওরাই জিতেছিল। সেদিন বাড়ি ফিরে আমার বাবা লিন ঝেংটিংয়ের বিজনেস কার্ড সোজা কুচি কুচি করে ফেলেছিলেন। সে আমার দিকে তাকিয়ে বলল, বলতে চাইছি ও সাধারণ প্রতিপক্ষ নয়। তুমি কি করবে? আমি কিছুক্ষণ নীরব রইলাম। তারপর ইউডেস্কের দিকে তাকিয়ে বললাম, মায়ের রেখে যাওয়া 47টা ডকুমেন্টের বেশিরভাগই ইনডিরেক্ট এভিডেন্স, ব্যাংক ট্রানজ্যাকশন, কোম্পানি চেঞ্জ রেকর্ড, ইমেল, এসব দিয়ে শুধু সন্দেহ তৈরি করা যায়, কিন্তু সরাসরি লিন ঝেংটিংকে দোষী প্রমাণ করা যায় না। মা ঠিকই বলেছিলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এখনও নেই, শেল কোম্পানিগুলোর প্রকৃত মালিক আর অরিজিনাল ট্রান্সফার রেকর্ড। 7 বছর পরে ওগুলো হয়তো ধ্বংস হয়ে গেছে, নয়তো এমন কোথাও লুকানো আছে যেখানে এখনও আমার হাত পৌঁছায়নি। সিয়ে জিনিওয়ান জিজ্ঞেস করল, তাহলে খুঁজবে কিভাবে? আমি হালকা হেসে বললাম, মনে আছে তুমি একদিন আমার স্ক্রিপ্ট কিনতে চেয়েছিলে? হ্যাঁ, ওয়াটার আর্মি ধরার কাজটা, ওটার সবচেয়ে সাধারণ ব্যবহার। আসল কোর মডিউল আমি কখনো কাউকে দেখাইনি। ওটা শুধু আইপি ট্র্যাক করে না, ডেটা প্যাটার্ন, ট্রান্সমিশন রুট, ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সব বিশ্লেষণ করে আসল ডিভাইস পর্যন্ত পৌঁছে যেতে পারে। সে বিস্ময়ে বলল, মানে? আমি ব্যাখ্যা করলাম, ওই 7টা শেল কোম্পানি বিদেশে রেজিস্টার্ড হলেও বিজনেস চালাতে গিয়ে কোনো না কোনো সময় লিন গ্রুপের সঙ্গে ডেটা এক্সচেঞ্জ করতেই হবে। একটা ইমেল, একটা ট্রান্সফার ইনস্ট্রাকশন অথবা একটা এনক্রিপ্টেড মেসেজ, যে কোনো একটা ডেটা লিঙ্ক পেলেই আমি সেই পথ ধরে আসল কন্ট্রোলার পর্যন্ত পৌঁছে যেতে পারবো। ঘরে আবার নীরবতা নেমে এল। কিছুক্ষণ পর সিয়ে জিনিওয়ান ধীরে বলল, তাংচেন, তুমি যে কোম্পানির কথা বলেছিলে, অ্যান্টি ফ্রড, ওয়াটার আর্মি ডিটেকশন, বিজনেস রিস্ক কন্ট্রোল, আমি ইনভেস্ট করব। আমি তার দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, শর্ত? সে এক মুহূর্তও দেরি না করে উত্তর দিল, যেদিন তুমি লিন ঝেংটিংয়ের বিরুদ্ধে পদক্ষেপ নেবে সেদিন থেকে সব লিগ্যাল ম্যাটার সম্পূর্ণ আমার দায়িত্ব। আমি হাত বাড়িয়ে দিলাম। ডিল। সে আমার হাত শক্ত করে ধরল। ডিল। স্কুলে ফেরার পুরো পথ জুড়ে তাংইউ নীরবে কাঁদতেই থাকল। ফেরার পথে তাংইউ গাড়ির পিছনের সিটে হেলান দিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছিল টেরি পেল না। আমার পাশেই বসেছিল সিয়ে জিনিওয়ান। তার হাঁটুর ওপর খোলা ছিল চামড়ার মলাটের একটা নোটবুক। আমি কৌতূহলবশত এক ঝলক তাকাতেই ওপরের দিকে বড় করে লেখা 5টা শব্দ চোখে পড়ল, খিমিং খাগি, খিমিং টেকনোলজি। আমি জিজ্ঞেস করলাম, এর মানে কি? সে শান্তভাবে উত্তর দিল, এটাই আমাদের কোম্পানির নাম। নামটা নেওয়া হয়েছে শিজিংয়ের একটা কবিতা থেকে। পূর্ব আকাশে জলে কিমিং, পশ্চিমে চাংগ্যাং। তারপর মুচকি হেসে বলল, খিমিং স্টার মানে সেই তারা যেটা দীর্ঘ অন্ধকার শেষ হওয়ার ঠিক আগে, ভোর ফোটার আগেই প্রথম আলো দেয়। আমি হেসে বললাম, সাহিত্যিকদের রোমান্টিকতা। আজ বুঝলাম। সে আমার মুখের দিকে তাকিয়ে বলল, পছন্দ হয়নি? হয়েছে, তাহলে এমন মুখ করে আছো কেন? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, মায়ের খুব প্রিয় একটা গান ছিল, সেখানে একটা লাইন ছিল, ভোর হওয়ার আগেই বিদায় বলে দাও। কথাটা শুনে সিয়ে জিনিওয়ানের কলম থেমে গেল। কিছুক্ষণ নীরবে বসে থেকে সে কোম্পানির নামের নিচে আর একটা লাইন লিখল, ভোরের প্রথম আলো কখনো দেরি করে না আর কখনো অনুপস্থিত থাকে না। বিকেল 4টায় গাড়ি ক্যাম্পাসে ঢুকল। প্রথমে তাংইউকে গার্লস ডরমিটরির সামনে নামিয়ে দিলাম। ঘুম ভাঙার পরও সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছিল। শেষ পর্যন্ত ডরমিটরি অন্টি এসে অনেক বুঝিয়ে তাকে ভেতরে নিয়ে গেলেন। আমি আর সিয়ে জিনিওয়ান পাশাপাশি হাঁটছিলাম। হঠাৎ সামনের রাস্তায় ভিড় দেখতে পেলাম। মানুষজন গোল হয়ে দাঁড়িয়ে আছে। ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে আছে লিনছি। সে ডেলিভারি রাইডারের দিকে আঙুল তুলে বলছে, 200 ইউয়ান দেব, 1 পয়সাও বেশি না। ডেলিভারি কর্মী অসহায়ভাবে বলল, আপনি অর্ডার করার সময় তো মোট দাম ছিল 1000 ইউয়ান। লিনছি ঠান্ডা গলায় উত্তর দিল, এই ফুল 1000-এর যোগ্য না, এখন আমার ভালো লাগছে না, 200 নাও, না হলে কিছুই পাবে না। তারপর হুমকি দিয়ে বলল, আর বেশি কথা বললে বাবাকে একটা ফোন করব, দেখবে এই মাসে তোমাদের পুরো ডেলিভারি স্টেশন একটা অর্ডারও পাবে না। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। সামনে গিয়ে বললাম, লিন সহপাঠী। সে ঘুরে আমাকে দেখে থমকে গেল।
তাংচেন? আমি ডেলিভারি স্লিপের দিকে তাকিয়ে বললাম, অর্ডার নাম্বার সব এখানে আছে, প্ল্যাটফর্মের ব্যাকএন্ডে চেক করলেই আসল দাম বেরিয়ে যাবে। লিঞ্চি ঠোঁট বাঁকিয়ে বলল, সিস্টেম ভুল করেছে। আমি মাথা নাড়লাম। অনলাইন ট্রানজ্যাকশন কনফার্ম হওয়ার সঙ্গে সঙ্গেই চুক্তি কার্যকর হয়ে যায়। এক পক্ষ ইচ্ছামতো দাম পরিবর্তন করতে পারে না। লিঞ্চি রেগে উঠল, তুমি আবার নাক গলাচ্ছ? আমি শান্তভাবেই বললাম, নাক গলাচ্ছি না, এইমাত্র তুমি পুরো ডেলিভারি স্টেশনের বিজনেস বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছ। এটা অন্যের বৈধ ব্যবসায় বাধা দেওয়ার হুমকি। আইনের দৃষ্টিতে বিষয়টা মোটেও ছোট নয়। এটা নিয়ে মামলা হলে তোমার বাবা কিংবা লিন গ্রুপ কারো জন্যই ভালো হবে না। আমি ওয়ালেট থেকে একটা ভিজিটিং কার্ড বের করে ডেলিভারি রাইডারের হাতে দিলাম। কার্ডে লেখা, কিমিং টেকনোলজি। আগামী সপ্তাহে আমাদের কোম্পানি আনুষ্ঠানিকভাবে চালু হবে। আজকের ঘটনার ২৪ ঘন্টার মধ্যে যদি তোমার কাছে লিখিত ক্ষমা না চায় আর পুরো টাকা পরিশোধ না করে, তাহলে এই নম্বরে ফোন করবে। বিনামূল্যে তোমার মামলা আমরা সামলাব। লিঞ্চি দাঁত চেপে বলল, তাংচেন, বেশি খুশি হয় না। বাবা যখন জানবে তখন বুঝবে এই বিশ্ববিদ্যালয়ে আসল ক্ষমতা কার। আমি তার চোখের দিকে তাকিয়ে ধীরে বললাম, ফিরে গিয়ে লিন ঝেংটিংকে একটা কথা বলবে। আমি ৭ বছর ধরে এই দিনের অপেক্ষায় আছি। কথাটা শুনে লিঞ্চির মুখ মুহূর্তেই ফ্যাকাসে হয়ে গেল। সে আর একটা কথাও না বলে ভিড় ঠেলে চলে গেল। সে জিনিওয়ান আমার দিকে তাকিয়ে বলল, ইচ্ছে করেই ওদের সতর্ক করলে? আমি মাথা নাড়লাম। হ্যাঁ, লিন ঝেংটিং বুঝে যাবে। ৭ বছর আগের ঘটনার সূত্র এখনও বেঁচে আছে। ও একবার নড়াচড়া শুরু করলেই আমি সেই ফাঁক ধরে একে একে ৭টা শেল কোম্পানি বের করে ফেলব। সে মুচকি হেসে বলল, তাহলে খ্যামিং টেকনোলজি এর রেজিস্ট্রেশন কালই শেষ করি, তারপরই অপারেশন শুরু। ঠিক তাই। সেই রাতে ডরমিটরিতে ফিরে আমি টানা ৩টা কাজ করলাম। প্রথম কাজ, মায়ের রেখে যাওয়া ইউডিস্কের ৪৭টি ডকুমেন্ট সম্পূর্ণ অফলাইন একটা পুরনো ল্যাপটপে কপি করে রাখলাম। অরিজিনাল ইউডিস্ক বিশেষ প্রোটেক্টিভ ব্যাগে ভরে নিজের বিছানার নিচে লুকিয়ে রাখলাম। রুমমেট জিজ্ঞেস করল, কি লুকালে? আমি হেসে বললাম, যেটা আমাকে নিশ্চিন্তে গ্র্যাজুয়েশন পর্যন্ত পৌঁছে দেবে। সে সঙ্গে সঙ্গে বলল, আমি কিছুই দেখিনি। বুদ্ধিমান। দ্বিতীয় কাজ, আমার সব সোশ্যাল অ্যাকাউন্ট, ইমেল, মেসেঞ্জার সব কিছুর ক্যাম্পাস নেটওয়ার্ক বাইন্ডিং খুলে দিলাম। তারপর অটোমেটেড স্ক্রিপ্ট সেট করলাম। নির্দিষ্ট সময়ে নিজে থেকেই লাইক, কমেন্ট, ভিডিও দেখা, এমনকি মাঝরাতে ভিডিও প্ল্যাটফর্ম ব্রাউজিং পর্যন্ত সিমুলেশন চলবে, যাতে কেউ বুঝতেই না পারে আমি আসলে কখন অনলাইন থাকি। তৃতীয় কাজ, মেইন কম্পিউটারের ভেতরে ইচ্ছে করেই একটা শক্তিশালী এনক্রিপশন দেওয়া ফোল্ডার তৈরি করলাম। নাম দিলাম লিন গ্রুপ ২০১৭ অরিজিনাল অডিট ফাইলস। ভেতরে ৪৭টা পিডিএফ, কিন্তু প্রতিটা পিডিএফ খুললেই শুধু একটাই লাইন, ওয়েলকাম। রাত ২:৪৭। ব্যাকগ্রাউন্ড মনিটরিং কম্পিউটার হঠাৎ অ্যালার্ম দিল, টার্গেট ফোল্ডার অ্যাক্সেস ডিটেক্টেড। আমি সঙ্গে সঙ্গে উঠে বসলাম। হেডফোন পরে স্ক্রিনের দিকে তাকালাম। অপরপক্ষের আইপি প্রতি মুহূর্তে বদলাচ্ছে। একবার এক দেশ, বহু স্তরের প্রক্সি ব্যবহার করছে। সাধারণ ট্র্যাকিং হলে দ্বিতীয় স্তরেই হারিয়ে যেত, কিন্তু আমি কিছুই করলাম না। ওদের ফোল্ডার খুলতে দিলাম। ওরা একে একে সব ৪৭টা পিডিএফ ডাউনলোড করতে লাগল। তবে ওরা বুঝতেই পারল না, প্রতিটা ডাউনলোডের সঙ্গে আমি নিঃশব্দে একটা সাইলেন্ট বিকন ঢুকিয়ে দিয়েছি। এই বিকন কোনো তথ্য চুরি করবে না, ভাইরাস হিসেবেও ধরা পড়বে না। এটার একটাই কাজ, প্রতি ৬০ সেকেন্ডে একবার করে আমার সার্ভারে ওই ডিভাইসের টাইম সিগন্যাল পাঠানো। একটা সিগন্যালের কোনো মূল্য নেই, কিন্তু যদি ৭টা আলাদা ডিভাইস একদম একই সময়ে একই ধরনের সিগন্যাল পাঠায়, তাহলে নিশ্চিত বোঝা যাবে ওরা সবাই একই কোর টাইম সার্ভার ব্যবহার করছে। আর সেই সার্ভারটাই ৭টা অফশোর শেল কোম্পানির চীনের ভেতরের মূল কন্ট্রোল হাব। সব পিডিএফ ডাউনলোড শেষ হতেই ওরা মুহূর্তের মধ্যে কানেকশন কেটে দিল, কোনো চিহ্ন রেখে গেল না। আমি শান্তভাবে অপেক্ষা করতে লাগলাম। ১ মিনিট, ২ মিনিট, ৩ মিনিট, তারপর ঠিক সময়ে ৭টা আলাদা সিগন্যাল একসঙ্গে ফিরে এলো। আমি সবগুলো কোঅর্ডিনেট ম্যাপে বসালাম। শেষ কোঅর্ডিনেট এসে থামল, লিন গ্রুপ হেডকোয়ার্টার্স, ৩৭তম তলা। আমি গভীর নিঃশ্বাস নিলাম। সব আইপি, ট্রান্সমিশন, ফিঙ্গারপ্রিন্ট, ডিজিটাল এভিডেন্স একসঙ্গে এনক্রিপ্ট করে নতুন নামে সেভ করলাম, QIMIN G001, অরিজিনাল এভিডেন্স চেইন, ZP। তারপর উইচ্যাট খুলে শিয়ে জিনিওয়ানকে শুধু একটা মেসেজ পাঠালাম, মাছ টোপ গিলেছে। সে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিল, কয়টা? আমি লিখলাম, ৭টা। এরপর সে ছিংইউয়ান জানাল, আগামী বুধবার সিটিতে তার বাবা তাং চেনকে ডিনারে আমন্ত্রণ জানিয়েছেন। তাং চেন জানতে চাইল, বুধবারই কেন? শিয়ে ছিংইউয়ান বলল, মঙ্গলবার তাদের আইনজীবী দল লিন ঝ্যাংথিংয়ের হাতে শেষ শেয়ার বাইব্যাক এগ্রিমেন্ট তুলে দেবে। সেই চুক্তি অনুযায়ী ফাং পরিবারের হাতে থাকা শেয়ার বাজার দরের মাত্র ৫০% মূল্যে কিনে নেওয়া হবে। লিন ঝ্যাংথিং চাইলে বা না চাইলে এই চুক্তিতে শেষ পর্যন্ত তাকে সই করতেই হবে। আর একবার সই হয়ে গেলে লিন গ্রুপের নগদ অর্থের প্রবাহ অর্ধেকেরও বেশি ভেঙে পড়বে। এরপর বাকি কাজ করবে তাংচেন। রাতে ডরমিটরিতে ফিরে তাংচেন অনেকক্ষণ চুপচাপ বসেছিল। টেবিলের ওপর রাখা পুরনো পারিবারিক ছবির দিকে তাকিয়ে তার মায়ের শান্ত হাসি মনে পড়ে গেল। সে মনে মনে বলল, বাবা, মা,
অবশেষে সব শেষ হতে চলেছে। বুধবার সন্ধ্যায় তাং চেন শিয়ে ছিংইউয়ানের পাঠানো কালো কাস্টম স্যুট পরে অনুষ্ঠানে পৌঁছাল। ডর্মের বন্ধু লুমিন অবাক হয়ে বলল, ভাই, এই ড্রেস পরে তো একেবারে সিইও লাগছে। হাংজুর ওয়েস্ট লেকের পাশে একটি প্রাইভেট ক্লাবে শিয়ে ছোংশানের সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ হল। খাওয়ার টেবিলে শিয়ে ছোংশান সরাসরি ব্যবসার কথায় চলে গেলেন। তিনি জানতে চাইলেন, তোমরা দুজনে যে কোম্পানি খুলতে যাচ্ছ সেটা কি করবে? তাং চেন উত্তর দিল, মূল কাজ হবে অ্যান্টি ফ্রড, অ্যান্টি ওয়াটার আর্মি এবং কমার্শিয়াল ইনভেস্টিগেশন। তিনি আবার প্রশ্ন করলেন, প্রাথমিক বিনিয়োগ কে করবে? তাং চেন বলল, সব বিনিয়োগ আমি করব। শেয়ার কিভাবে ভাগ করবে? 50-50। শিয়ে ছোংশান একটু হেসে বললেন, 5-0-5-0। পার্টনারশিপ দিয়ে বড় কোম্পানি গড়া কঠিন। মতভেদ হলে শেষ সিদ্ধান্ত কে নেবে? তাং চেন আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিল, যখন দুইজনই শুধু লাভের জন্য কাজ করে তখনই 5-0 ভাগ সমস্যা হয়। কিন্তু আমার লক্ষ্য সঠিক কাজ করা, আর ছিংইউয়ানের লক্ষ্য নিজের মানুষদের রক্ষা করা। আমাদের লক্ষ্য একে অপরকে সম্পূর্ণ করে। তাই এই কোম্পানির কোনো একজন অ্যাবসলিউট বসের দরকার নেই। শিয়ে ছোংশান তাং চেনের উত্তর শুনে সন্তুষ্ট হলেন। খাবার চলাকালীন হঠাৎ একজন সহকারী দৌড়ে এসে শিয়ে ছোংশানের কানে কিছু বলল। তিনি সঙ্গে সঙ্গে নিজের ফোনটা তাং চেনের হাতে দিলেন। স্ক্রিনে ব্রেকিং নিউজ ভেসে উঠেছে। লিন গ্রুপের চেয়ারম্যান লিন ঝ্যাংথিংকে তহবিল আত্মসাৎ, ঘুষ এবং আরও একাধিক অপরাধের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে। সংবাদে আরও দেখানো হচ্ছিল 7টি অফশোর কোম্পানির সম্পূর্ণ অর্থ লেনদেনের ফ্লো চার্ট প্রকাশ করা হয়েছে। তাং চেন এক নজরেই বুঝে গেল, এই ফ্লো চার্ট আসলে তার তৈরি করা এভিডেন্স চেইনের ওপর ভিত্তি করেই বানানো হয়েছে। সে শান্তভাবে ফোনটা ফেরত দিল। শিয়ে ছোংশান শুধু বললেন, তাং চেন, 7 বছর ধরে তুমি যা সহ্য করেছ আজ তার শেষ হল। সেই মুহূর্তে তাং চেনের বুকের ভেতরে জমে থাকা 7 বছরের ভার যেন একসঙ্গে হালকা হয়ে গেল। পরদিন সকালে সরকারিভাবে ঘোষণা করা হল, লিন গ্রুপের 4.7 বিলিয়ন ইউয়ানের সম্পদ জব্দ করা হয়েছে। লিনছি বিশ্ববিদ্যালয় ছেড়ে রাতারাতি বিদেশে পালিয়ে গেছে। লিন গ্রুপের 4টি লিস্টেড কোম্পানির ট্রেডিং বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে শিয়ে পরিবারের শেয়ার অ্যাকুইজিশন ও সফলভাবে সম্পন্ন হয়েছে। একই দিন বিকেলে পুলিশ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল, 7 বছর আগে যেটাকে সাধারণ সড়ক দুর্ঘটনা বলা হয়েছিল সেই মামলার তদন্ত আবার নতুন করে শুরু হচ্ছে। ইতোমধ্যেই 3 জন প্রধান সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে। এই খবর পুরো বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়তেই সবাই অবাক হয়ে গেল। সেদিন সন্ধ্যায় তাং চেন আবার পুরনো বাড়িতে ফিরে মায়ের রেখে যাওয়া ভিডিওটি চালাল। ঠিক তখনই তাং ইউ এসে বলল, ভাই, শিয়ে আপু নিচে এসেছে। তাং চেন নিচে নামতেই শিয়ে ছিংইউয়ান হাসিমুখে বলল, আগামীকাল কিমিং টেকনোলজি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। তারপর সে আরও বলল, আজ বাবা আমাকে একটা কথা বলেছেন। তাং চেন জানতে চাইলে সে লজ্জা পেয়ে বলল, তিনি বলেছেন ওই ছেলেটাকে যেন আমি কোনোভাবেই হাতছাড়া না করি। এরপর সে তাদের পার্টনারশিপ এগ্রিমেন্টের ফাইনাল ড্রাফট তাং চেনের হাতে তুলে দিল। দুজন আকাশের দিকে তাকিয়ে অনেকক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল। 3 বছর কেটে গেল। আজ ফিমিং টেকনোলজি পুরো দেশের অন্যতম সেরা অ্যান্টি ফ্রড এবং কমার্শিয়াল ইনভেস্টিগেশন কোম্পানিতে পরিণত হয়েছে। দেশের 7টি শহরে তাদের ব্রাঞ্চ খুলেছে। তাং চেনের সেই ছোট্ট ট্র্যাকিং স্ক্রিপ্ট এখন একটি পূর্ণাঙ্গ কমার্শিয়াল সিকিউরিটি সিস্টেম হয়ে গেছে। এটি শত শত কোম্পানিকে বড় ধরনের ক্ষতি থেকে বাঁচিয়েছে এবং পুলিশের সঙ্গে মিলে বহু আন্তর্জাতিক প্রতারণা চক্র ভেঙে দিয়েছে। কোম্পানির অ্যানুয়াল মিটিংয়ে তাং চেন মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছিল। সামনের সারিতে বসে শিয়ে ছিংইউয়ান চুপচাপ কিছু ডকুমেন্টস দেখছিল। বক্তৃতা শেষ হওয়ার পর সে মঞ্চে উঠে এসে একেবারে অফিসিয়াল ভঙ্গিতে বলল, তাং স্যার, আগামী বছরের স্ট্র্যাটেজিক প্ল্যানের ড্রাফট তৈরি হয়ে গেছে। লিগ্যাল ডিপার্টমেন্ট এটাকে অনুমোদন দিয়েছে। তাং চেন ডকুমেন্ট খুলতেই প্রথম পাতার শিরোনাম দেখে থমকে গেল। সেখানে বড় বড় অক্ষরে লেখা ছিল, তাং চেন ও শিয়ে ছিংইউয়ানের বিয়ের সম্পূর্ণ পরিকল্পনা। মুহূর্তের মধ্যে পুরো হলরুম করতালি আর শীষে মুখর হয়ে উঠল। শিয়ে ছিংইউয়ানের কান লাল হয়ে গেলেও সে নিজেকে সামলে বলল, এই পরিকল্পনায় আপনার সই দরকার। আগামী মাসের 18 তারিখ থেকে এটি কার্যকর হবে। তাং চেন অবাক হয়ে জিজ্ঞেস করল, 18 তারিখ কেন? শিয়ে ছিংইউয়ান মৃদু হেসে উত্তর দিল, কারণ সেদিনই তোমার বাবা মায়ের বিবাহবার্ষিকী ছিল। একটুও দেরি না করে তাং চেন সবার সামনে তার হাত ধরে সেই ডকুমেন্টে নিজের নাম লিখে দিল। বিয়ের পর দুজনে একসঙ্গে তাং চেনের বাবা মায়ের ছবির সামনে গিয়ে শ্রদ্ধা জানাল। অন্যদিকে তাং ইউও ধীরে ধীরে নিজের জীবনে এগিয়ে গেল। সে একটি ডিজাইন কোম্পানিতে কাজ শুরু করল। সেখানকার নতুন প্রজেক্ট ম্যানেজারের সঙ্গে তার ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। তাং চেন শুধু একটি কথাই বলেছিল, লোকটা যদি ভালো মানুষ হয় এবং তোমাকে ভালো রাখে তাহলে আমার কোনো আপত্তি নেই। শিয়ে ছিংইউয়ান তাং চেনের হাত শক্ত করে ধরে ভাবছিল, 7 বছর আগে যে রাতে সে রাগের মাথায় মডেল ফেস ছেলেটাকে খুঁজে বের করার জন্য পোস্ট করেছিল, তখন কে জানত সেই মানুষটিই একদিন তার জীবনের সঙ্গী হয়ে যাবে। তাং চেনও স্ত্রী আর বোনের দিকে তাকিয়ে হালকা হেসে ফেলল। অসংখ্য কষ্ট, দীর্ঘ অপেক্ষা আর অন্ধকারের পর অবশেষে তাদের জীবনে ভোর নেমে এসেছে।
খিমিং টেকনোলজিরও গল্প এখনও চলছে আর তাং পরিবার ও শিয়ে পরিবারের নতুন সুখের জীবনেরও এটাই ছিল প্রকৃত শুরু। অবশেষে 7 বছরের অপেক্ষার পর টাং চেন তার বাবা মায়ের জন্য ন্যায় বিচার পেল। শিয়ে ছিংইউয়ানের সঙ্গে শুধু ভালোবাসাই নয়, তারা একসঙ্গে গড়ে তুলল খিমিং টেকনোলজি। এখানেই শেষ হলো টাং চেন আর শিয়ে ছিংইউয়ানের অসাধারণ জাত। একটা ছোট্ট অনুরোধ, আপনারা দেখতেই পাচ্ছেন আমার চ্যানেলের প্রায় 88% মানুষ এখনও সাবস্ক্রাইব করেননি। যদি আমার এক্সপ্লেনেশনে কোনো ভুল থাকে বা আরও ভালো করার মতো কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি প্রতিটা মতামত গুরুত্ব দিয়ে দেখি এবং আরও ভালো করার চেষ্টা করি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সমর্থনই আমাকে আরও ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আর কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিয়ে দিয়েন, আমি সব কমেন্টেরই রিপ্লাই দেব। ধন্যবাদ।